সাকিব আসো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, তো আমরা বিজেটি যতটুকু পড়ছি লাস্ট ক্লাসে অতটুকু পর্যন্তই, মানে বিজেটি আর ফার্দার আগাবো না, অতটুকু পর্যন্তই বিজেটির সিলেবাস। আর আজকে হচ্ছে আর একটা যে ডিভাইস, মানে বেসিক্যালি ইলেকট্রনিক্স এর যে কোর্সটা, এটাকে মেইন 3টা পার্টে ভাগ করলে একটা ডায়োড, একটা হচ্ছে বিজেটি, আর একটা হচ্ছে মসফেট। তো ডায়োডটা তো আমরা মিডের আগে পড়ে ফেললাম, তারপরে বিজেটিটা হচ্ছে মিডের পর থেকে স্টার্ট করে লাস্ট ক্লাস পর্যন্ত পড়ে ফেলছি। আর আজকে হচ্ছে আমরা স্টার্ট করবো হচ্ছে মসফেট, যেটা আর একটা ডিভাইস ইলেকট্রনিক, সেটা থেকে। আচ্ছা, এটা আমরা হচ্ছে সেড্রা অ্যান্ড স্মিথের বই থেকে পড়বো। আমি একটু দেখাই। এই যে আমি আপনাদেরকে শুরুতে যে নাম দিয়েছিলাম দুইটা বইয়ের, একটা তো ছিল হচ্ছে বয়েলস্টারের বই, যেটা আমরা ডায়োড আর বিজেটি পড়লাম, আর আরেকটা যে বই মাইক্রো ইলেকট্রনিক সার্কিটস বাই সেড্রা অ্যান্ড স্মিথ, ওইটা থেকে হচ্ছে আমরা মসফেটের পার্টটা পড়বো, কারণ এখানে আমার কাছে মনে হচ্ছে গুছানোটা একটু ভালো, একটু বেটার লাগছে আমার কাছে। আর এইটা হচ্ছে 5th এডিশন, অর্থাৎ আপনারা যদি এখন নেটে সার্চ দেন বা বাজারে যান, সম্ভবত 7টা বা 8টা এডিশন পাওয়া, মানে 7 বা 8 এডিশন এখন আছে। কিন্তু ওইটার ক্ষেত্রে যেটা হয়, নতুন যেই বইটা আর কি 7th অর 8th এডিশন, ওখানে হচ্ছে চ্যাপ্টারের অর্গানাইজেশনগুলো একটু ভিন্ন। অর্থাৎ মসফেটের পুরো পার্ট এক চ্যাপ্টারে না দিয়ে এটাকে ভেঙে ভেঙে বিভিন্ন পার্ট, মানে কয়েকটা চ্যাপ্টারে দেওয়া। আবার বিজিটিও সেম, সব সম্পূর্ণ একটা চ্যাপ্টারে না দিয়ে ওটাকে ভেঙে আবার কিছু চ্যাপ্টার এমন আছে বিজিটি আর মসফেট একই সঙ্গে পড়াচ্ছে এরকম। যেহেতু আমরা বিজিটির পার্টটা পড়েই ফেলছি আলাদা করে, তো এখন তো আর একত্রে মসফেট আর বিজিটি পড়ার দরকার নেই। এই জন্য আমি হচ্ছে ওই 7 বা 8 এডিশন না ফলো করে আমি হচ্ছে 5th এডিশনটা ফলো করবো। তাহলে আপনারা যদি বই কিনতে চান কিনতে পারেন, 5th এডিশনটা খুঁজে কিনবেন। অথবা এই যে আমি যেই সফট কপিটা ফলো করতেছি, আমি এটা হচ্ছে দিয়ে দেবো ক্লাসরুমে, চ্যাপ্টার 4 এটা আর কি, মসফেটটা এই বইয়ের চ্যাপ্টার 4। তো 5th এডিশন থেকে আমরা ফলো করতেছি। আচ্ছা, এখানে দেখাই মসফেটটা কোথায় আছে। এই যে 5th এডিশন সেড্রা স্মিথের ইলেকট্রনিক মাইক্রো ইলেকট্রনিক সার্কিটের চ্যাপ্টার 4 এ হচ্ছে মস, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা সংক্ষেপে মসফেট। এটা হচ্ছে আজকে আমরা পড়ব। আচ্ছা, ক্লাসটা কিছু একটু দেখাই। আচ্ছা, মসফেট নাম শুনে বুঝতে পারতেছেন যে একটা সংক্ষিপ্ত রূপ। তাহলে এই সংক্ষিপ্ত রূপটাকে যদি পূর্ণ রূপ করি আমরা, তাহলে এটাকে ভাঙলে যেটা পাবো সেটা হচ্ছে এম ফর মেটাল, ও ফর অক্সাইড, তারপরে এস হচ্ছে সেমিকন্ডাক্টর, এরপরে এফ হচ্ছে ফিল্ড, ই হচ্ছে ইফেক্ট, তারপরে টি হচ্ছে ট্রানজিস্টর। তাহলে মেটাল, অক্সাইড, সেমিকন্ডাক্টর, ফিল্ড, ইফেক্ট, ট্রানজিস্টরকে সংক্ষেপে মসফেট বলা হয়। এখন নামকরণটার পিছনে অবশ্যই কারণ আছে যথেষ্ট পরিমাণে। তাহলে আমি যখন এক্সপ্লেইন করব এটার কনস্ট্রাকশন এবং এটার ওয়ার্কিং প্রিন্সিপাল, তখন বুঝতে পারবো যে নামকরণটা কেন এরকম হলো। আচ্ছা, এখানে একটা সিম্পল ক্রস সেকশন আঁকা আছে ছবিতে। মসের যে ডিভাইস স্ট্রাকচার এবং ফিজিক্যাল অপারেশন সেটা আগে পড়ি আমরা, তারপরে ইকুয়েশনে আসবো কারেন্ট আর ভোল্টেজের সম্পর্কটা কিরকম। আচ্ছা, খেয়াল করেন এই ছবিটা হচ্ছে 2D ভিউ, মানে ক্রস সেকশনাল ভিউ। আমি যদি সাইড থেকে কেটে ফেললে যে যে লেয়ারগুলো আমার চোখে পড়বে সেইগুলো হচ্ছে এখানে ছবিতে আঁকা আছে। ক্রস সেকশনাল ভিউ বলা হচ্ছে এটাকে। আচ্ছা, তো কি আছে, প্রথমেই একটা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি সাবস্ট্রেট বা বডি থাকবে। তো এই হচ্ছে সেই বডিটা, অর্থাৎ এখানে যে পুরো অংশটাকে ধরে আছে এটাই হচ্ছে মসফেটের বডি বা সাবস্ট্রেট। এখন মসফেট, আচ্ছা মসফেটের যদি টাইপ বলি, আগে একটু বলে নেই টাইপ কয় প্রকারের হয়। ওয়ার্কিং প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে
চ্যানেলটা কি আগে থেকেই থাকবে নাকি আমরা ক্রিয়েট করে নেব? চ্যানেল কি জিনিস একটু পরে বুঝবেন যখন আমি ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়াবো। তো আগে এতটুকু জানেন যে চ্যানেলটা আছে কি নাই শুরু থেকেই, অর্থাৎ মসফেটকে যখন ফ্যাক্টরিতে বা ফ্যাব্রিকেশন ল্যাবে তৈরি করা হয় তখন কি চ্যানেলটা দেওয়াই থাকে, নাকি পরে আমরা যখন অপারেট করবো এটাকে তখন চ্যানেলটা তৈরি করে নেব? এর উপর ডিপেন্ড করে মসফেট বেসিক্যালি দুই রকম ক্যাটাগরিতে ভাগ করা যায় মসফেটকে। একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট আর একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেট। তো চ্যানেল যদি আগে থেকে না তৈরি করা থাকে আমরা অপারেশনের সময় চ্যানেল তৈরি করে নেব গেট ভোল্টেজের সাহায্যে, এমন যদি হয় তাহলে সেটাকে বলা হয় এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। অর্থাৎ এভাবে মনে রাখেন, যেই মসফেটে চ্যানেলকে এনহ্যান্স করে নিতে হয় কারেন্ট ফ্লো এর জন্য তাকে বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। আর ডিপ্লেশন টাইপ মসফেটটা হচ্ছে উল্টা, অর্থাৎ যখন মসফেটটা তৈরি করা হয়, ফ্যাব্রিকেট করা হয় বা প্রডিউস করা হয় তখনই একটা বিল্ট ইন চ্যানেল দেওয়াই থাকে ওর মধ্যে। তো চ্যানেল যেহেতু দেওয়া আছে তো যখন আমরা কারেন্ট ফ্লো চাই না তখন চ্যানেলটাকে বরং বন্ধ করতে হবে আমাকে। তাহলে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে চ্যানেল থাকে না, আমি অপারেশনের সময় চ্যানেল তৈরি করে নেব প্রয়োজন অনুসারে। আর ডিপ্লেশন টাইপ মসফেটের চ্যানেলটা আগে থেকেই তৈরি করে দেওয়া থাকবে, যখন আমাদের চ্যানেল দরকার নাই বা কারেন্ট ফ্লো এর দরকার নাই তখন চ্যানেলটাকে আমরা অফ করে নেব। তাহলে এই হচ্ছে বেসিক পার্থক্য বিটুইন টু টাইপস অফ মসফেট। তো আমরা হচ্ছে বেসিক্যালি পড়বো হচ্ছে এইটা এনহ্যান্সমেন্ট টাইপের মসফেটটাই আমরা পড়বো, অর্থাৎ ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপরে হচ্ছে ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ সবই এনহ্যান্সমেন্ট টাইপটাই পড়বো। বাট জেনে রাখেন যে ডিপ্রেশন টাইপ আরেকটা ছিল যেটা এরকম আর কি জিনিসটা। এবার এই যে দুই রকমের যে মসফেট অর্থাৎ এনহ্যান্সমেন্ট টাইপ আর ডিপ্রেশন টাইপ, দুইটাকেই আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে এন চ্যানেল, একটা হচ্ছে পি চ্যানেল। আচ্ছা, তাহলে এন চ্যানেল আর পি চ্যানেল কি জিনিস আমি বলতেছি একটু পরে, কিন্তু যেই রাস্তা দিয়ে কারেন্ট ফ্লো হয় ওটাকে আমরা চ্যানেল নামে ডাকি। যেই পথ দিয়ে কারেন্ট ফ্লো করে মসফেটে সেই পথটাকে আমরা হচ্ছে চ্যানেল নামে ডাকি। তাহলে সেই চ্যানেলে ইলেকট্রনের ফ্লো হতে পারে আবার হোলের ফ্লো হতে পারে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা নামকরণ করব চ্যানেলটাকে ডিপেন্ডিং অন কি টাইপের ক্যারিয়ার। আচ্ছা, একটা কথা বলে রাখি, কারেন্ট ক্যারিয়ার যেটা বিজেটি যেহেতু পড়ে ফেলছে আমরা তো এখন অলরেডি জানি যে ইলেকট্রনের ফ্লোতেও হতে পারে হোলের ফ্লোতেও হতে পারে। এখন বিজেটিতে বিজেটির ওই যে মনে আছে আমি একটা কথা সবসময় বলতাম ক্লাসে যে বাইপোলার নামকরণটা আসছে কোত্থেকে? বাইপোলার অর্থাৎ বিজেটিতে দুই রকম পোলারিটির ক্যারিয়ার ফ্লো হয়, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে হোল। এখান থেকে নামকরণটা হচ্ছে বাইপোলার আসছে। কিন্তু মসফেট না একটা ইউনিপোলার ডিভাইস, ইউনিপোলার ডিভাইস। আচ্ছা, ইউনিপোলার কথাটার মানে কি? পোলারিটি তো বুঝতেই পারতেছেন, পোলারিটি হচ্ছে যে যেই ক্যারিয়ার দিয়ে কারেন্ট ফ্লো করবে সেটার কথা বলা হচ্ছে। আর ইউনি শব্দটার অর্থ হচ্ছে এক। তার মানে একটা মসফেটের যে চ্যানেল সেই চ্যানেল দিয়ে কেবলমাত্র এক টাইপের ক্যারিয়ারই ফ্লো করবে। এখান থেকে মসফেটকে বলা হয় ইউনিপোলার ডিভাইস। তাইলে এখন দেখেন যদি আমি এন চ্যানেল মসফেটের কথা বলি, এন চ্যানেল মসফেট, তাহলে বুঝে নেবেন চ্যানেল দিয়ে কেবলমাত্র ইলেকট্রনের ফ্লো হচ্ছে সেই জন্য কারেন্ট ফ্লো করে, হোল ফ্লো করবে না যদি এন চ্যানেল বা সংক্ষেপে এন মসফেট হয় তাহলে। আর যদি বলা হয় পি মসফেট, তাহলে পি মসফেট হলে সেটার যে চ্যানেল থাকবে সেখান থেকে ফ্লো করবে শুধুমাত্র হোল, শুধুমাত্র হোল একটাই। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পি চ্যানেল মসফেট। অর্থাৎ মসফেট একটা ইউনিপোলার ডিভাইস যার চ্যানেল দিয়ে হয় কেবলমাত্র ইলেকট্রন ফ্লো করবে তাহলে আমরা সেটাকে এন চ্যানেল মসফেট নামে ডাকবো, অথবা কেবলমাত্র হোল ফ্লো করবে চ্যানেল দিয়ে সেটাকে আমরা তখন পি চ্যানেল মসফেট নামে ডাকবো। তাহলে এই হচ্ছে ক্যাটাগরি যদি মসফেটকে বলি। এটার চ্যানেল আগেই আছে কি নাই নাকি পরে তৈরি করতে হবে ডিপেন্ড করে এনহ্যান্সমেন্ট টাইপ অর ডিপ্রেশন টাইপ আমরা ক্যাটাগরি করব। আবার দুইটার ক্ষেত্রেই চ্যানেল থাকে, এই চ্যানেল দিয়ে কোন টাইপের ক্যারিয়ার ফ্লো করবে সেটা কি ইলেকট্রন নাকি সেটা হোল তার উপর ডিপেন্ড করে আমরা হয় এন চ্যানেল মসফেট ডাকবো নয়তো পি চ্যানেল মসফেট ডাকবো। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি ক্রস সেকশনাল ভিউ,
বইয়ের হচ্ছে 4.1.1 এই ছবিটার ফিগারটা। তো এখানে আমরা এন চ্যানেল মসফেট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আগে একটু খেয়াল করি এখানে কি কি লেয়ার আছে বা কি কি টার্মিনাল আছে। তাহলে যেটা বলতেছিলাম যে আমার সেমিকন্ডাক্টরের তৈরি যে বডি বা সাবস্ট্রেট, যে বড় অংশটা এটা হচ্ছে সাবস্ট্রেট বা বডিও বলা হয়। তো এটাকে ডোপিং করতে হবে। কি টাইপের ডোপিং করতে হবে? যদি আমরা এনমস তৈরি করতে চাই তাহলে বডি বা সাবস্ট্রেট হবে পি টাইপের। একটু খেয়াল করবো, প্রথম দিকে প্যাচ লাগবে জিনিসগুলা, কিন্তু আমরা যদি একটু একটু চিন্তা করে মিলাই মিলাই পড়ি তাহলে ক্লিয়ার হবে যে কেন কাকে কোনটা কি বলা হচ্ছে। খেয়াল করেন তাহলে মসফেট আমরা কিন্তু এই চ্যাপ্টারে পড়বো হচ্ছে এনহান্সমেন্ট টাইপ মসফেট। আগেই বলি এনহান্সমেন্ট টাইপ মসফেট পড়তেছি। তাহলে এর মধ্যে আবার দুইটা ভাগ আছে। তো একটা হচ্ছে এন চ্যানেল মসফেট বা সংক্ষেপে এন মসফেট, আর একটা হচ্ছে পি চ্যানেল মসফেট বা সংক্ষেপে পি মসফেট। সব টাইপের মসফেটেরই টোটাল 4টা টার্মিনাল থাকে। হ্যাঁ, বিজেটির যেমন কি ছিল 3টা টার্মিনাল ছিল, একটা এমিটার, একটা হচ্ছে বেস, আর একটা হচ্ছে কালেক্টর। কিন্তু মসফেটের ক্ষেত্রে 4টা টার্মিনাল থাকে, যে টাইপেরই হোক সেটা। কি কি নাম থাকবে টার্মিনাল গুলো? একটা থাকবে সোর্স বা সংক্ষেপে যেটাকে এস নামে প্রকাশ করা হয়, একটা থাকবে ড্রেন, এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে গেট, এটা হচ্ছে জি দিয়ে প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে সাবস্ট্রেট যেটাকে বললাম ওটারই আর একটা নাম আছে সেটা হচ্ছে বডি। তো বডি চিন্তা করে এটাকে বি দিয়েও কিন্তু প্রকাশ করা হয়। যেহেতু সাবস্ট্রেটকে এস দিয়ে প্রকাশ করলে সোর্সের সাথে মিলে যাবে, তাই আমরা সাবস্ট্রেটের সংক্ষিপ্ত রূপ আনবো না, বরং বডি থেকে বি নেব টার্মিনালটার নামকরণ করার সময়। ওকে, আচ্ছা এইবার দেখেন ছবিটা কিরকম। তাহলে এই হচ্ছে আমার বডি, যেটা এই যে বড় অংশ এটা হচ্ছে সাবস্ট্রেট। তো আমি যেহেতু এখানে ছবিটা এন মসফেটে রাখলাম, এন মসফেট হলে তার বডি হবে উল্টা টাইপের, অর্থাৎ দেখেন এখানে পি টাইপ লেখা। পি টাইপ মানে কি? ওই যে আমরা পি ডোপিং করতাম, হ্যাঁ পি ডোপিং, তার মানে এক্সেপ্টর অ্যাটম দিয়ে হচ্ছে এটাকে ডোপিং করে নিতে হবে। আচ্ছা এবার উপরে খেয়াল করেন, এখানে আবার এই পুরো বডি তো পি ডোপিং করা, এর মাঝখানে নির্দিষ্ট আবার একটা অংশে আলাদাভাবে এন ডোপিং করা, এই যে এই পার্ট একটা আর এই পার্ট একটা, অর্থাৎ দুইটা জায়গায় এরকম এক্সট্রা করে আবার এন টাইপের ডোপিং করা। আচ্ছা এখানে এন প্লাস, আমরা তো বিজিটি পড়ে আসছি জানি এন প্লাস বা এন প্লাস প্লাস মানে হচ্ছে ডোপিং ডেনসিটি একটু বেশি, অর্থাৎ আমরা সাবস্ট্রেটে যেই ডেনসিটিতে পি টাইপ ডোপিং করব তার থেকে বেশি ঘনত্বে বা বেশি ডেনসিটিতে এই অংশটুকুতে আমরা এন ডোপিং করব, ঘনত্বটা একটু বেশি হবে। এই জন্য পাশে মানে উপরে একটা ছোট্ট করে প্লাস লেখা থাকে, সেটা আমরা দেখলে বুঝতে পারি। আচ্ছা তাহলে খেয়াল করব যে এন মসফেট হলেই তার যে সোর্স, এই যে এটার নাম দেওয়া হচ্ছে সোর্স আর এটার নাম হচ্ছে ড্রেন। তাইলে এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে সোর্স এবং ড্রেন হবে এন টাইপের। তাহলে যে টাইপের মসফেট সোর্স এবং ড্রেন সেই সেম টাইপের ডোপিং করতে হয়, এটা মনে রাখাটা সহজ। ওকে, আর যে টাইপের মসফেট তার উল্টা ডোপিং করতে হবে বডিকে বা সাবস্ট্রেটকে। আচ্ছা এবার দেখেন এই যে সোর্স আর ড্রেইনের মাঝের যে অংশটা, তো ওই সেমিকন্ডাক্টরের উপরে ওইখানে একটা এই যে এই অংশটা, এখানে একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দেওয়া আছে। এটা সিলিকন ডাইঅক্সাইড দেওয়া, সিলিকন ডাইঅক্সাইড একটা ইনসুলেটর আমরা জানি, তাহলে একটা ইনসুলেটিং লেয়ার লাগবে এখানে, তাহলে সেই জন্য এখানে সিলিকন ডাইঅক্সাইডের একটা পাতলা থিন একটা লেয়ার দেওয়া থাকে। তার উপরে ওই যে গেট নামে একটা টার্মিনাল ছিল আমাদের, এই সেই গেট। তো এই গেটটা না মেটাল দিয়ে তৈরি করা হতো, এই জন্য নামের মধ্যে খেয়াল করেন মেটাল কথাটা আসছে। তো পরবর্তীতে গেট মেটাল দিয়ে তৈরি না করে পলিসিলিকন দিয়েও অনেক সময় তৈরি করা হয়, কিন্তু তাতে করেও নামে আর চেঞ্জ আসেনি। হিস্টোরিক্যালি যেহেতু শুরুতে মেটাল দিয়ে তৈরি করা হতো গেটটাকে, তো এই জন্য হচ্ছে নামের মধ্যে মেটাল অংশটাই রয়ে গেছে। সুতরাং গেট মেটাল দিয়েও হতে পারে, পলিসিলিকন দিয়েও হতে পারে তৈরি। আচ্ছা তাইলে 4টা টার্মিনাল কোথায় কোথায় আছে কোনটা? এটা হচ্ছে আমার গেট, এই যে মাঝখান থেকে যে উপরের যে লেয়ারটা এটা হচ্ছে গেট, তারপরে আমার এই পাশে আছে সোর্স, আর এটা হচ্ছে ড্রেন। আর বডিটার এখান থেকে আমি দেখাতে পারতাম, এখানে দেখানো হয়নি, এখান থেকে সাবস্ট্রেট থেকে
টান দিলে এখানে হচ্ছে বডি টার্মিনালটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা বই থেকে আমি একটা 3D ভিউ দেখাই আপনাদের। এই যে আমরা এতক্ষণ এই ক্রস সেকশনাল ভিউটা দেখলাম। হ্যাঁ, এটা হচ্ছে গেট, এই যে এই পার্টটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে বডি, এই যে পি টাইপ সাবস্ট্রেট লেখা। হ্যাঁ, খেয়াল করেন আমরা কিন্তু ছবিটা দেখতেছি একটা এন চ্যানেল মসফেটের। ওকে, তার বডি হবে পি টাইপ, তারপরে সোর্স এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে না, ছবিটা একটু ইয়ে হয়ে গেছে, বেশি কালো হয়ে গেছে। সোর্সটাও হচ্ছে এন প্লাস ড্রপিং করা, আবার ড্রেনটাও হচ্ছে এন প্লাস ড্রপিং করা। আচ্ছা, এবার এখানে কিন্তু চ্যানেল দেখা যাচ্ছে না। দেখেন এখানে একটা কথা লেখা আছে চ্যানেল রিজিয়ন, অর্থাৎ এই অংশে চ্যানেল তৈরি করতে হবে। ওই যে বললাম আমরা এনহ্যান্সমেন্ট টাইপের মসফেট পড়াশোনা করব, সুতরাং যখন আমরা ইনিশিয়ালি ছবিটা দেখব তখন আগে থেকে কিন্তু চ্যানেলটা তৈরি করা থাকবে না। আমরা গেটে এমন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব যাতে করে ওই ভোল্টেজের সাহায্যে একটা ফিল্ড ইফেক্ট তৈরি হয় এবং চ্যানেল তৈরি হবে। তাহলে কিভাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি অপারেশনে। তো বলে রাখি চ্যানেলটা তৈরি হলে যেটা করবে সেটা হচ্ছে যে এই মাঝের অর্থাৎ সোর্স এবং ড্রেনের মাঝের যে অংশটা, এই অংশে চ্যানেলটা তৈরি হবে এবং চ্যানেলটা তৈরি হয়ে সোর্স এবং ড্রেনকে কানেক্ট করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করি বডি তো বুঝতে পারছি, বড় যে অংশটা এটাকে আমরা বডি বা সাবস্ট্রেট নামে ডাকবো। আর বডির উপরে ছোট্ট একটা পাতলা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার থাকে, তার উপরে হচ্ছে গেট লেয়ার থাকে। গেট লেয়ারটা মেটাল দিয়েও তৈরি হতে পারে, আবার পলিসিলিকন দিয়েও তৈরি হতে পারে। আচ্ছা, তারপরে সাইডের দুই দিকে হচ্ছে যদি এনমস হয় তাহলে হচ্ছে এন প্লাস ডপিং করা থাকবে, যার একটার নাম দেবো আমরা হচ্ছে সোর্স এবং আরেকটার নাম দেবো হচ্ছে ড্রেন। এইবার একটু একটু বলি যে নামগুলো কেন, সোর্সের নাম কেন সোর্স আর ড্রেনের নাম কেন ড্রেন। কারণ মসফেট কিন্তু একটা সিমেট্রিক্যাল ডিভাইস। আচ্ছা একটু চিন্তা করেন, যেই ছবিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্রস সেকশনাল ভিউ, ডান আর বাম অংশের মধ্যে না চেহারায় তেমন কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমি যদি ছবিটাকে একটা মিরর ইমেজ করে দিই, হ্যাঁ, এবং এই নামগুলো লিখে না দিই যে এটা ড্রেন বা এটা সোর্স, মিরর ইমেজ করলেও কিন্তু আপনাদের কাছে দেখতে না একই রকমই লাগবে। লেয়ারগুলোর পজিশন বলেন আর চেহারা বলেন, দেখতে কিন্তু একই রকমই লাগবে। অর্থাৎ এটার চেহারা দেখে আসলে বোঝার উপায় নেই এটার নাম সোর্স আর এটার নাম ড্রেন। তার মানে মসফেটকে বলা হয় একটা সিমেট্রিক্যাল ডিভাইস। তাহলে কোশ্চেন আসবে মনে যে তাহলে তাই যদি হবে তাহলে সোর্সের নাম কেন সোর্স আর ড্রেনের নাম কেন ড্রেন। আচ্ছা, সোর্স মানে শব্দটার যদি আমি একটু অর্থ বা মিনিং চিন্তা করি, মিনিংটা হচ্ছে কি উৎস, উৎস। আর ড্রেনটা হচ্ছে যেখান থেকে কোনো একটা কিছু মানে ড্রেন আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে সোর্সের নাম সোর্স এই জন্য হয়েছে যে আমি যখন মসফেটকে অপারেট করব, অর্থাৎ এখানে যখন একটা চ্যানেল তৈরি হয়ে যাবে তখন চ্যানেলের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে কেন, কারণ হচ্ছে ওখান দিয়ে কারেন্ট ক্যারিয়ার ফ্লো করবে। তাই এখন কারেন্ট ক্যারিয়ার এন মসফেট হলে ইলেকট্রন হবে, আর যদি পি মসফেট হয় তাহলে হোল হবে। যে কোনো এক টাইপের হবে, দুটো একসঙ্গে হবে না আর কি, যেহেতু মসফেট ইউনিপোলার ডিভাইস। তো ওই ক্যারিয়ার গুলো যেটা হবে সোর্স থেকে মুভ করা শুরু করবে এবং ড্রেনে গিয়ে পড়বে আর কি। তাহলে এখান থেকে নামকরণটা আসছে, সোর্সের নাম সোর্স আর ড্রেনের নাম ড্রেন। তাইলে সোর্স থেকে উৎস থেকে উৎসারিত হবে আমাদের ক্যারিয়ার গুলো এবং চ্যানেলের মধ্যে দিয়ে ফ্লো করে শেষে গিয়ে ড্রেনের দিক থেকে ড্রেন আউট হবে আর কি। এই জন্য সোর্স আর ড্রেনের এরকম নামকরণ হয়েছে। তাহলে আলটিমেটলি আমি ভোল্টেজ পোলারিটি কোথায় কেমন দিচ্ছি এবং ক্যারিয়ার গুলো কিভাবে ফ্লো করবে তার উপর ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি সোর্সের কাকে সোর্স নামে ডাকবো আর কাকে ড্রেন নামে ডাকবো, যেহেতু মসফেট একটা সিমেট্রিক্যাল ডিভাইস। আচ্ছা 3D ভিউটা দেখেন, যদি আমরা একটু সাইড থেকে দেখি তাহলে 3D ভিউটা হচ্ছে এরকম। এই যে তাহলে যে বড় যে অংশটা এটাই হচ্ছে আমার সেই বডি বা সাবস্ট্রেট। এখানে পি টাইপ যেহেতু আমরা এন মসফেট নিয়ে পড়াশোনা করছি এখন। আচ্ছা তারপরে দেখেন এই যে তার এই জায়গাটুকু আর এই জায়গাটুকুতে আলাদা করে এন প্লাস ড্রপিং করে দেওয়া হয়েছে, এন প্লাস ড্রপিং করে দেওয়া।
আচ্ছা, তাইলে এটা হচ্ছে সোর্স রিজিয়ন আর এটা হচ্ছে ড্রেন রিজিয়ন। ওকে, ঠিক আছে। তাহলে উপর দিয়ে কানেকশন দেওয়ার জন্য আবার এই যে এই অংশটা যে লাগানো, এটা হচ্ছে কন্ট্যাক্ট ক্রিয়েট করার জন্য, মানে কোথাও একটা কানেকশন দিতে হবে, এই জন্য হচ্ছে কন্ট্যাক্ট ক্রিয়েট করেছে উপরে যে কালো রঙের পার্টটা দেখতে পাচ্ছেন সোর্সের। একইভাবে ড্রেনের উপরেও কিন্তু সেরকম একটা পার্ট আছে। আর এদিকে মাঝের যে বড় অংশটা, এটা হচ্ছে গেট। এই অংশটা হচ্ছে গেট। আর গেট আর বডির মধ্যে একটা ছোট্ট ওই যে চিকন একটা লেয়ার আছে, সেটা কিসের লেয়ার? সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি অপারেশনে। আচ্ছা, মসফেটের না অনেক সময় আরেকটা নাম আছে, দু এক ক্ষেত্রে দেখবেন, সেটা হচ্ছে ইনসুলেটেড গেট ফেট অথবা আইজি ফেট। ইনসুলেটেড গেট কথাটা কেন আসছে? এই যে যেহেতু এখন দেখে ফেলছেন আপনারা যে এখানে কনস্ট্রাকশনে গেটের নিচে অর্থাৎ গেট আর বডির মধ্যে একটা ইনসুলেটিং লেয়ার থাকে সিলিকন ডাইঅক্সাইডের। হ্যাঁ, এবং এই ইনসুলেটিং লেয়ারটা থাকার জন্য কারেন্ট কিন্তু গেট থেকে বডিতে অর্থাৎ এই বরাবর কিন্তু ফ্লো করতে পারবে না কারেন্ট। তার মানে গেটটা বডি থেকে ইনসুলেট করা। হ্যাঁ, এই জন্য অনেক সময় এটাকে ইনসুলেটেড গেট ফেট বলা হয় আর কি, বা সংক্ষেপে আইজি ফেট। কিন্তু বেশি পপুলার হচ্ছে মসফেট নামে। তাহলে যেটা বলছিলাম, মসফেটটা সিমেট্রিক্যাল ডিভাইস। তাহলে এটার সোর্স এবং ড্রেনকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, জাস্ট ভোল্টেজকে উল্টাই দিলেই হবে, উইথ নো চেঞ্জ ইন ডিভাইস ক্যারেক্টারিস্টিক্স। আর কোনো কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, এখন তাহলে আমরা অপারেশনে যাই। তো অপারেশনে যাওয়ার আগে একটা কথা বলে নেই যে এখানে আমাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে, যেহেতু এটা এনহ্যান্সমেন্ট টাইপের মসফেট, যেখানে শুরুতেই কোনো চ্যানেল তৈরি করা থাকে না, তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমে চ্যানেল তৈরি করে নিতে হবে। অর্থাৎ কারেন্ট ফ্লো করার একটা রাস্তা, একটা পথ তৈরি করে নিতে হবে, যেটাকে আমরা গেট ভোল্টেজের সাহায্যে তৈরি করব। হ্যাঁ, সোর্স আর ড্রেনের মধ্যে কারেন্ট ফ্লো করার জন্য একটা পথ তৈরি করতে হবে, যেটা আমরা তৈরি করব হচ্ছে গেট ভোল্টেজের সাহায্যে। এবার পথ শুধু তৈরি করলেই হবে না, আমরা জানি যে স্থির বিদ্যুৎ নিতে আসলে পড়াশোনা হচ্ছে না, মানে এখন আমরা করতেছি হচ্ছে চলবিদ্যুৎ, মানে ক্যারিয়ার গুলোকে ফ্লো করতে হবে, শুধু উপস্থিত থেকে চুপচাপ বসে থাকলে হবে না, কারেন্টের ফ্লো লাগবে, মানে যে ক্যারিয়ার গুলো তাদের ফ্লো দরকার আমার। তাহলে ফ্লো করানোর জন্য তখন আবার সোর্স এবং গেট ভোল্টেজের সাহায্য নেব। তাহলে এখানে আমি দুইটা সেগমেন্টে ভাগ করে ফেলবো। প্রথমে হচ্ছে আমরা একটা পথ তৈরি করব যেন কারেন্ট ফ্লো করতে পারে, যেই পথটাকে আমরা ডাকি হচ্ছে চ্যানেল নামে, এবং এই পথটা তৈরির জন্য সাহায্য করবে আমাকে গেট ভোল্টেজ। এবং তারপরের স্টেপে আমরা যেই চ্যানেলটা তৈরি করলাম তার মধ্যে দিয়ে ক্যারিয়ার ফ্লো করানোর জন্য আমরা সোর্স ভোল্টেজ এবং গেট ভোল্টেজের সাহায্য নেব। তাহলে ক্যারিয়ার গুলো ফ্লো করা শুরু করলে তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, এখন কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা আস্তে আস্তে পড়ি কিভাবে কাজটা করা যায়। আচ্ছা, তাহলে অপারেশন উইথ নো গেট ভোল্টেজ। খেয়াল করেন, যখন নাকি কোনো গেট ভোল্টেজ নাই, যখন আমি না কোনো সোর্সেও কোনো ভোল্টেজ দিলাম না, ড্রেনেও কোনো ভোল্টেজ দিলাম না, গেটেও কোনো ভোল্টেজ দিলাম, তাইলে মসফেটের চেহারাটা কেমন হবে? যেভাবে আমরা দেখতে পাচ্ছি এখন, ঠিক এরকম হবে ছবিটা। এবং এই ক্ষেত্রে না কি হচ্ছে, দুইটা পিএন জাংশন তৈরি হচ্ছে যাদের ডিরেকশন জাস্ট অপোজিট সাইডে। অর্থাৎ এই যে বডি, এটা কি টাইপ? বডিটা হচ্ছে পি টাইপের, এবং সোর্সটা কি টাইপের? এন প্লাস টাইপের বা এন টাইপের, আবার ড্রেনটাও এন টাইপের। তাহলে আমি দেখতে পাচ্ছি এই দিকেও একটা পিএন জাংশন তৈরি হয়ে আছে, আবার এই দিকেও একটা পিএন জাংশন তৈরি হয়ে আছে, কিন্তু এই পিএন জাংশন দুটোর ডিরেকশন অপোজিট দিকে, ব্যাক টু ব্যাক, একই ডিরেকশনে না। তাইলে চাইলেও কিন্তু কারেন্ট ফ্লো এভাবে হচ্ছে না। সুতরাং আমি যদি কোনো গেট ভোল্টেজ না দেই, কোনো চ্যানেল আলাদা করে তৈরি না করি, তাহলে এই পিএন জাংশনের উপস্থিতি আমাকে কোনো কারেন্ট ফ্লো দেবে না, কারেন্ট জিরো। তাহলে মসফেটের এভাবে কাজ হবে না, এভাবে কাজ হবে না। তাহলে আমাকে একটা চ্যানেল তৈরি করে নিতে হবে, তাহলে ক্রিয়েটিং এ চ্যানেল ফর কারেন্ট ফ্লো। আচ্ছা, তাইলে যেটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে
আমি গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। আচ্ছা, এবার আসেন গেটে আমি কি ভোল্টেজ অ্যাপ্লাই করব, সেটা কি নেগেটিভ নাকি পজিটিভ? আচ্ছা, গেট ভোল্টেজটা নেগেটিভ নাকি পজিটিভ বুঝতে হলে মানে চ্যানেল তৈরি করার জন্য কোন ভোল্টেজটা দরকার, তাহলে আমাকে চিন্তা করতে হবে এটা কি এন মসফেট নাকি পি মসফেট। এখন যেহেতু ছবিতে যেটা দেখতে পাচ্ছি এটা যেহেতু এন মসফেট, তাহলে আমাকে এন চ্যানেল তৈরি করতে হবে। গেটের নিচে সোর্স আর ড্রেনকে কানেক্ট করে একটা এন চ্যানেল তৈরি করতে হবে। তাহলে এন চ্যানেল তৈরি করতে হবে মানে হচ্ছে আমাকে ইলেকট্রন জমা করতে হবে। খেয়াল করেন, এন চ্যানেল মানে ক্যারিয়ারটা এন টাইপ হবে, অর্থাৎ ইলেকট্রন হবে। তাহলে ইলেকট্রনকে জমা করতে হবে কোথায়? এই গেটের নিচের পোর্শনটাতে, অর্থাৎ সোর্স এবং ড্রেনকে কানেক্ট করে এখানে আমাকে একটা এন চ্যানেল তৈরি করতে হবে। তাহলে এন চ্যানেল তৈরি করার জন্য ইলেকট্রনকে জমা করতে হবে, গেটের নিচের অংশে ইলেকট্রনকে জমা করতে হবে। তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন, আমি যদি ইলেকট্রনকে জমা করতে চাই গেটের নিচে, অর্থাৎ গেটে এমন একটা ভোল্টেজ দিতে হবে যাতে করে ইলেকট্রন অ্যাট্রাক্টেড ফিল করে গেটের দিকে। এখন যেহেতু আমরা জানি যে সেম টাইপের পোলারিটি হচ্ছে একটা আরেকটাকে ডিপ্লেট করে বা বিকর্ষণ করে, আর বিপরীত টাইপের পোলারিটি হচ্ছে একটা আরেকটাকে আকর্ষণ করে বা অ্যাট্রাক্ট করে। তাহলে আমি যদি ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে গেটের নিচে জমা করতে চাই, তাহলে গেট ভোল্টেজটা দেওয়া উচিত পজিটিভ। আবারও বলি, একটু খেয়াল করেন, আমি এন চ্যানেল তৈরি করতে চাই যেহেতু এন মসফেট নিয়ে কাজ করছি। এখন এন চ্যানেল মানে কি? এন চ্যানেল মানে হচ্ছে ইলেকট্রন জমা করতে হবে, অর্থাৎ চ্যানেলটা তৈরি করতে হবে ইলেকট্রন দিয়ে। তো যদি ইলেকট্রন দিয়ে চ্যানেলটা তৈরি করতে হয়, তাহলে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে এই গেটের নিচের পোর্শনে জমা করতে হবে। ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তাহলে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার জন্য গেটে দিতে হবে পজিটিভ ভোল্টেজ। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি খুব ছোট একটা গেট ভোল্টেজ দেই, পজিটিভ গেট ভোল্টেজ দেই, তাহলে যেটা হবে, আচ্ছা প্রথমত পি টাইপ সাবস্ট্রেট, তো এটা পি টাইপ সাবস্ট্রেটে আমরা জানি যে প্রচুর মানে ডোপিং এর কারণে প্রচুর হোল এমনিতেই থাকে। তো আমি যখন গেটে ইনিশিয়ালি একটা ছোট পজিটিভ ভোল্টেজ দেব, তখন এই পজিটিভ গেট ভোল্টেজ তার নিচের যে অংশটা, এখান থেকে যে হোলগুলো ছিল কাছাকাছি, সেই হোলগুলোকে বিকর্ষণ করে কিছুটা দূরে সরাই দেবে হোলগুলোকে, কারণ ওই যে সেম টাইপের পোলারিটি হলে বিকর্ষণ করবে সেই জন্য। আচ্ছা, এবার আমি যদি গেট ভোল্টেজটাকে বাড়াতে থাকি, আস্তে আস্তে বাড়াতে এমন একটা পর্যায়ে সৃষ্টি হবে, গেট ভোল্টেজটা দেখা যাবে বেশ বড় সড় একটা পজিটিভ ভোল্টেজ হবে। তখন কি করবে ও হচ্ছে এই যে ড্রেইন আর সোর্স, অর্থাৎ গেটের ঠিক নিচে ডানে আর বামে তো আমার এন ডোপিং করা আছে সোর্সের জন্য আর ড্রেইনের জন্য, এবং এন ডোপিং করা মানেই হচ্ছে আমরা জানি যে সেখানে প্রচুর ইলেকট্রন থাকবে। তাহলে যেটা করবে সেটা হচ্ছে ওই খান থেকে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে সে হচ্ছে গেটের নিচে জমা করে ফেলবে। এখান থেকেও কিছু ইলেকট্রন আসবে। আবার আমাদের যে পি সাবস্ট্রেট, এখানে কিন্তু যদিও পি ডোপিং করা, কিন্তু থার্মালি জেনারেটেড কিছু ইলেকট্রন থাকতেই পারে, অর্থাৎ ওই টেম্পারেচার 0 কেলভিনের থেকে বড় হলে কিছু না কিছু তো থার্মালি জেনারেটেড ইলেকট্রন থাকবে, ইলেকট্রন এবং হোল দুটি থাকবে। তখন সেখান থেকেও কিছু ইলেকট্রন কিন্তু এসে গেটের নিচে জমা হয়ে যেতে পারে এই অংশটাতে। তাহলে গেটে কেউ কি জয়েন করতে চাচ্ছে? তো যেটা বলতে চাচ্ছিলাম যে যদি গেটে আমি একটা স্ট্রং এনাফ ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি যাতে করে গেটের নিচে ইলেকট্রনগুলো জমা হতে পারে। কোত্থেকে জমা হবে? একটা তো হচ্ছে এই সোর্স আর ড্রেইনের মধ্যে ইলেকট্রন আছে, সেগুলো এসে কিছুটা জমা হবে। আবার আমার যে সাবস্ট্রেট যদিও পিডোপিং করা, বাট থার্মালি জেনারেটেড কিছু ইলেকট্রন সেখানে থাকবে, সেগুলো এসে যখন গেটের নিচে জমা হয়ে যাবে এবং তার ফলে সোর্স এবং ড্রেনকে কানেক্ট করে ফেলবে ইলেকট্রন দিয়ে, অর্থাৎ এখানেও ইলেকট্রন আছে এই চ্যানেলের মাঝে, এটাকেই আমরা চ্যানেল বলতেছি। এই যে পথটা ক্রিয়েট হলো বিটুইন সোর্স অ্যান্ড ড্রেন, যেখান দিয়ে ইলেকট্রন ফ্লো করতে পারবে, এই চ্যানেলটা তৈরি হয়ে যাবে। তাহলে মিনিমাম যেই ভোল্টেজটা গেটে অ্যাপ্লাই করলে চ্যানেলটা তৈরি হবে সেটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। এবার তাহলে আমরা একটু সংজ্ঞাটা পড়ি। The value of VGS at which a sufficient number
of mobile electrons accumulate in the channel region to form a conducting channel is called the threshold voltage and is denoted as VT. V for voltage আর স্মল t for threshold আসছে এটা। এই ভিটি কিন্তু খেয়াল করে দেখেন, এটা কিন্তু ওই যে আমরা আগে যে পড়ে আসছিলাম ডায়োডের ক্ষেত্রে একটা ভি ক্যাপিটাল টি, হ্যাঁ ওটা না, কিন্তু এটা থার্মাল ভোল্টেজ না, কিন্তু এটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। একটু আমরা ডিফারেন্সটা বুঝি। থ্রেশহোল্ড ভোল্টেজ কি জিনিস? থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে মসফেটের জন্য অ্যাপ্লিকেবল এবং মিনিমাম যেই ভোল্টেজটা গেটে অ্যাপ্লাই করতেই হবে যাতে করে চ্যানেল তৈরি হয়, হ্যাঁ সেটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে আমরা যদি এনমসফেট নিয়ে কাজ করি তাহলে মিনিমাম যেই ভোল্টেজ অ্যাপ্লাই করলে ইলেকট্রনগুলো জমা হয়ে একটা এন চ্যানেল তৈরি হবে সেটাকে বলবো থ্রেশহোল্ড ভোল্টেজ। আর যদি আমরা পি মসফেট নিয়ে কাজ করি, পি মসফেট মানে হচ্ছে তার ক্যারিয়ার হবে হোল, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে চ্যানেলটাও হবে পি টাইপের মানে হোল দিয়ে তৈরি। তাহলে তখন আমার থ্রেশহোল্ড ভোল্টেজটা হবে উল্টা টাইপের। অর্থাৎ কি বলতে চাইলাম, থ্রেশহোল্ড ভোল্টেজ ফর এন চ্যানেল মসফেট হচ্ছে পজিটিভ, হ্যাঁ আর থ্রেশহোল্ড ভোল্টেজ ফর পি চ্যানেল মসফেট হচ্ছে নেগেটিভ। কেন? কারণ বুঝতেই পারছি আমি এতক্ষণ যে ব্যাখ্যাটা করলাম, যদি এন চ্যানেল তৈরি করতে হয় তাহলে গেটে এন চ্যানেল মানে কি, আমাকে ইলেকট্রন জমা করতে হবে, তাহলে গেটে পজিটিভ ভোল্টেজ দিতে হবে অবশ্যই, এবং সেটাই থ্রেশহোল্ড ভোল্টেজ হবে, তাই না? আর যদি আমরা পি মসফেট নিয়ে কাজ করি তখন আমাকে জমা করতে হবে হোল, পি চ্যানেল তৈরি করতে হবে, অর্থাৎ হোল জমা করতে হবে। তাহলে হোল জমা করতে হলে হোলকে অ্যাট্রাক্ট করার জন্য তখন নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে গেটে, সুতরাং সেই ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজটা হবে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এখন আসি চ্যানেল তৈরি করা হয়ে গেছে, এখন শুধু চ্যানেল তৈরি করে বসে থাকলে তো আর লাভ নেই, মানে কারেন্ট ফ্লো এর জন্য ওই ক্যারিয়ার গুলোকে ফ্লো করতে হবে। এখন ক্যারিয়ার গুলোকে ফ্লো করতে হবে কোন দিক থেকে কোন দিকে? আমরা ক্যারিয়ার ফ্লো করতে চাই হলো সোর্স থেকে ড্রেইনের দিকে। আবারও বলি, সোর্সের নামকরণটা সোর্স হয়েছেই কিন্তু এই কারণে যে ক্যারিয়ার এখান থেকে স্টার্ট করলো যাত্রা, তারপর সোর্স থেকে উৎপন্ন হয় চ্যানেলের মাঝখান দিয়ে সে যাত্রা করে সে পৌঁছাবে হচ্ছে ড্রেইনে। তাহলে ক্যারিয়ার থেকে ড্রেইনের দিকে, সরি সোর্স থেকে ড্রেইনের দিকে ক্যারিয়ার গুলোকে আমার মুভ করাতে হবে। এইবার তাহলে চিন্তা করতে হবে, যদি তাই করাতে চাই তাহলে সোর্স এবং ড্রেইনে কি ধরনের ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তো আমি যেহেতু এনমসফেট এর ওয়ার্কিং প্রিন্সিপাল পড়াচ্ছি এই মুহূর্তে, তাহলে আমি ইলেকট্রন দিয়ে ব্যাখ্যাটা করি। তাহলে ইলেকট্রন গুলোকে, যে ইলেকট্রন দিয়ে আমরা চ্যানেল তৈরি করলাম, এবার ইলেকট্রন গুলোকে সোর্স থেকে এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে আমার দিতে হবে। আচ্ছা আমি একটু মুছি এখানে। আচ্ছা তাহলে ধরে নিচ্ছি যে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাতে করে একটা চ্যানেল তৈরি হয়ে এটা কানেক্ট হয়ে গেল। আচ্ছা এইবার আমরা চাচ্ছি আমাদের যে ক্যারিয়ার অর্থাৎ এনমসফেটের ক্ষেত্রে ইলেকট্রন, তাকে সোর্স থেকে চ্যানেলের মধ্য দিয়ে এই ডিরেকশনে ফ্লো করাবো। ডিরেকশনটা হচ্ছে এরকম। তাহলে ইলেকট্রনকে যদি সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো করাতে হয়, একটু চিন্তা করে দেখেন, ইলেকট্রন যেহেতু নেগেটিভ পোলারিটির ক্যারিয়ার, তাহলে ওকে ড্রেনের দিকে টানতে হলে বা অ্যাট্রাক্ট করতে হলে আমি ড্রেনে একটা মানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব কম্পেয়ার টু সোর্স। অর্থাৎ সোর্স ভোল্টেজ থেকে যদি ড্রেন ভোল্টেজটা বেশি পজিটিভ হয় তাহলে ড্রেনের দিকে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হবে এবং চলতে শুরু করবে, একটা ফ্লো পাবো আমরা সোর্স থেকে ড্রেনের দিকে। তাহলে এটাকে বলা হয় ভিডিএস। ভিডিএস অর্থাৎ ড্রেন টু সোর্স ভোল্টেজ। ভিডিএস অর্থাৎ ড্রেন ভোল্টেজ থেকে সোর্স ভোল্টেজ বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজ বা সংক্ষেপে ভিডিএস। তাহলে ভিডিএসটা হবে পজিটিভ ফর এনমসফেট। কেন? কারণ ড্রেন ভোল্টেজটা যদি বেশি পজিটিভ হয় সোর্স ভোল্টেজের থেকে, তাহলেই নেগেটিভ ইলেকট্রনকে আমরা সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো করাতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে আমার মানে
সংক্ষিপ্ত রূপে আমি ওয়ার্কিং প্রিন্সিপালটা বললাম। এখন যদি যা যা বললাম যদি পি মসফেট কে বর্ণনা করতে হয় তাহলে সব এন কে পি, পি কে এন, হ্যাঁ, পজিটিভ কে নেগেটিভ চিন্তা করলেই কিন্তু পি মসফেটেরও ব্যাখ্যাটা দেওয়া পসিবল। অর্থাৎ একটা বুঝলে আরেকটাকে ইজিলি আপনারা ব্যাখ্যা করতে পারেন। আচ্ছা, তাহলে এনমসফেটে চ্যানেল ক্রিয়েট করার জন্য যে শর্তটা আমাকে মানতে হবে সেটা হচ্ছে ভিজিএস। ভিজিএস মানে কি? গেট টু সোর্স ভোল্টেজ। আচ্ছা, যেটা করা হয় সোর্সটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রাখা হয়। তাহলে গেটে আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করব গ্রাউন্ডের সাপেক্ষে তার যে মানটা সোর্সের সাপেক্ষে মানটা একই হবে, যেহেতু সোর্সটাকেই গ্রাউন্ড কানেক্টেড করে রাখা হয়। তাহলে ভিজিএস হচ্ছে কি? গেট টু সোর্স ভোল্টেজ। এটাকে ভিটিটা কি বলছিলাম একটু আগে? থ্রেশহোল্ড ভোল্টেজ বলছিলাম। থ্রেশহোল্ড ভোল্টেজের অন্তত পক্ষে সমান হতে হবে বা বড় হলেও চলবে। তাহলে আমি যদি চ্যানেল তৈরি করতে চাই এনমসফেটের জন্য ভিজিএস শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি। ওকে, এবং মসফেটের একটা সুবিধা কি জানেন? মসফেটের কিন্তু গেট দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, মানে গেটের সাথে বডির সরাসরি কোনো কারেন্ট কন্ডাকশন নাই। কেন নাই? আবার একটু দেখাই, পিছনের ছবিতে যাই। এই যে এখানে দেখেন গেটের নিচে কি আছে? সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড কি? একটা ইনসুলেটিং লেয়ার। তাহলে সিলিকন ডাইঅক্সাইডের উপস্থিতির কারণে সরাসরি গেট থেকে বডির মধ্যে কোনো ক্যারিয়ার এই বরাবর ফ্লো করতে পারবে না। হ্যাঁ, তার মানে গেট একটা টার্মিনাল ঠিক আছে, বাট গেটের সাথে বডির কোনো কারেন্ট কন্ডাকশন নাই। তাহলে গেট কারেন্ট শূন্য বা জিরো। তাহলে কারেন্ট আছে কোথায়? শুধু কারেন্ট চলবে হচ্ছে এই সোর্স থেকে ড্রেইনের মধ্যে, এই পার্টটাতে চলবে। তাহলে ড্রেইন কারেন্ট এবং সোর্স কারেন্ট কিন্তু সমান হবে। কেন? কারণ যে কয়টা ক্যারিয়ার সোর্স থেকে ফ্লো করা শুরু করবে সেই কয়টা ক্যারিয়ারই তো ড্রেইনে গিয়ে পৌঁছাবে, তাই না? যেহেতু গেট দিয়ে বের হয়ে যাওয়ার উপায় নাই, তাহলে সোর্স কারেন্ট আর ড্রেইন কারেন্ট একই। এখন দেখেন সুবিধাটা কি? ভিজিটির ক্ষেত্রে কিন্তু তিনটা কারেন্ট নিয়ে আমাকে ডিল করতে হতো। কি কি কারেন্ট ছিল? এমিটার কারেন্ট ছিল, কালেক্টর কারেন্ট ছিল, আবার বেস কারেন্ট ছিল। আমাকে তিন রকমের কারেন্ট নিয়ে হিসাব করতে হতো, একটু জটিল ছিল বিষয়টা। কিন্তু মসফেটের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যেহেতু গেটটা ইনসুলেট করা, গেট থেকে বডির মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, সেহেতু গেট কারেন্ট শূন্য এবং আমরা শুধুমাত্র একটা কারেন্ট নিয়ে ডিল করবো। হ্যাঁ, এবং সেই কারেন্টটাই সোর্স কারেন্ট বলি আর ড্রেন কারেন্ট বলি, অথবা অনেক সময় ড্রেন টু সোর্স কারেন্টও বলা হয় ওটাকে। তাহলে ওটাই হচ্ছে আমার হিসাব করতে হবে। আচ্ছা, এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন বা আপনারা নিজেরাই চিন্তা করেন, সেটা হচ্ছে কারেন্টের ফ্লো কোন দিকে হবে? আচ্ছা, ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা যেহেতু একটা এনমসফেট, হ্যাঁ, এবং এনমসফেটের চ্যানেলের মধ্য দিয়ে শুধুমাত্র ইলেকট্রন ফ্লো করবে এবং ইলেকট্রনের ফ্লোটা হবে সোর্স থেকে ড্রেইনের দিকে। ইলেকট্রনের ফ্লোটা হবে সোর্স থেকে ড্রেইনের দিকে। তাহলে কারেন্টের ফ্লোটা বা ডিরেকশনটা হবে উল্টা দিকে, কারণ আমরা জানি যে বাই ডেফিনিশন কারেন্টের ফ্লো ধরা হয় পজিটিভ চার্জ যেদিকে ফ্লো করে। এখন ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, ইলেকট্রন যেদিকে ফ্লো করবে কারেন্ট কন্ডাকশনটা আমরা ধরবো হচ্ছে বিপরীত দিকে। তাহলে ড্রেইন থেকে সোর্সের দিকে কারেন্ট ফ্লো করবে ফর এন মসফেট। কিন্তু আমি যদি পি মসফেটের কথা বলি, এন মসফেট আর পি মসফেট দুই ক্ষেত্রেই কিন্তু আমার ক্যারিয়ার সেম ডিরেকশনেই ফ্লো করবে, মানে সোর্স থেকে ড্রেইনের দিকে। তাহলে পি মসফেটের ক্ষেত্রে চ্যানেলটা হচ্ছে পি টাইপের এবং পি চ্যানেল দিয়ে ফ্লো করবে হচ্ছে মানে পজিটিভ ক্যারিয়ার অর্থাৎ হোল। তো তাই যদি হয় তাহলে হোল যদি ফ্লো করে তাহলে হচ্ছে হোল যেহেতু পজিটিভ ক্যারিয়ার, হোল নিজেও সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো করে, তাতে করে যে কারেন্টটা উৎপন্ন হবে কারেন্টটাও কিন্তু সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো করে। দেখেন মিলটা কোথায় অমিলটা কোথায়? এনমস পিমস দুই ক্ষেত্রেই কিন্তু এনমস এবং পিমস দুই ক্ষেত্রেই ক্যারিয়ার সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো করে, কিন্তু এনমসফেটের কারেন্টটা ফ্লো করে ড্রেন থেকে সোর্সের দিকে, পিমসের কারেন্ট ফ্লো করে সোর্স থেকে ড্রেনের দিকে। অর্থাৎ কারেন্টের ডিরেকশনটা উল্টায় যাচ্ছে, যেহেতু একটা ক্যারিয়ার নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ।
আচ্ছা এবার দেখেন এই যে নামকরণটা যে হলো মসফেটের, এই মস অংশ যেটা আসছে MOS সেটা আসছে কিন্তু এই স্ট্রাকচার থেকে। মেটালের গেট মানে মসফেটের এম হচ্ছে মেটাল গেট, আর ও অক্সাইড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের অক্সাইড, আর এস হচ্ছে এই যে আমার বডি বা সাবস্ট্রেটটা যে সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি সেখান থেকে নামকরণ আসে। সুতরাং এইটাকে আমরা বলি মস স্ট্রাকচার, এই অংশটাকে। আর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কথাটা কোত্থেকে আসছে? এই যে মাত্র যে আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়লাম মসফেটের, সেখান থেকে দেখতে পেলাম যে গেটে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে একটা ফিল্ড ইফেক্ট তৈরি করে চ্যানেলটা প্রডিউস করলাম। এখান থেকেই নামকরণটা আসছে মসফেট। মস আসছে তার স্ট্রাকচার থেকে, ফেট আসছে তার ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে। আচ্ছা এবার আমরা হচ্ছে কি করলাম, চ্যানেল তৈরি করলাম। চ্যানেল তৈরি করার পরে সেই চ্যানেলের মধ্য দিয়ে যেন আমাদের ক্যারিয়ারটা ফ্লো করতে পারে সেই জন্য হচ্ছে আমরা একটা ভিডিএস অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, আচ্ছা এবার পিঞ্চ অফ ভোল্টেজ বলে একটা টার্ম আছে, সেটা কি জিনিস আমি বলছি, আগে আমরা একটু পড়ে নিই। এখানে পিঞ্চ অফ ভোল্টেজ এটা অনেক জায়গায় পাবেন, মসফেটের ক্ষেত্রে প্রায় এটা উল্লেখ করা হয়। When VDS is increased to a value that the channel depth at the drain end decreases to almost zero, the channel is said to be pinched off, and that value of VDS is called pinch off voltage. আচ্ছা পরে আসলে আমরা কিছুই বুঝলাম না, আমি একটু ছবি দেখাই। হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে আবারও সেই আমার মসফেটের ক্রস সেকশনাল ভিউ। আচ্ছা এটা কি টাইপের মসফেট? এটা হচ্ছে এন টাইপের মসফেট, এন চ্যানেল মসফেট। কিভাবে বুঝলাম? কারণ আমি দেখতে পাচ্ছি সোর্স আর ড্রেন দুটোই হচ্ছে এন প্লাস টাইপের বা এন টাইপের, সুতরাং যে চ্যানেলটা তৈরি হবে সেটাও কিন্তু এন টাইপের চ্যানেল হবে। আচ্ছা এখানে আমরা একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা কি বডি হচ্ছে পি টাইপের, বডি বা সাবস্ট্রেট এটা হচ্ছে পি টাইপের। আচ্ছা তো যাই হোক, এখন আসি পিঞ্চ অফ ভোল্টেজটা কি। তো আমরা যখন ইনিশিয়ালি চ্যানেলটা তৈরি করি তখন না চ্যানেলের যে ডেপথ থাকে তখন কিন্তু সমান সমান থাকে। অর্থাৎ আমি যখন ড্রেনে বা সোর্সে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করিনি, শুধুই গেট ভোল্টেজ দিয়ে চ্যানেল তৈরি করছি, তখন এখানেও যে ডেপথ থাকে এখানেও কিন্তু একই ডেপথ থাকে। এবার আস্তে আস্তে আমরা ফ্লো করানোর জন্য ড্রেন ভোল্টেজটাকে বাড়াচ্ছি কম্পেয়ার টু সোর্স ভোল্টেজ, যেন ইলেকট্রনটা সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো করতে পারে। যখনই আমরা ড্রেন ভোল্টেজটা বাড়াবো তখন না একটা জিনিস একটু মাথায় রাখবো আমরা, সেটা হচ্ছে কি চ্যানেলটা তৈরি হচ্ছেই হলো গেট ভোল্টেজের জন্য, অর্থাৎ গেট ভোল্টেজটাই রিজন, বিহাইন্ড দ্য রিজন যে চ্যানেলটা প্রডিউস করে সে। এবার গেটের সাথে এই বডির যতখানি ভোল্টেজ পার্থক্য থাকবে তত বেশি চ্যানেলটার ডেপথ থাকবে, এখানে তত বেশি ইলেকট্রনকে সে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারবে, সেটা এরকম। এখন আমাদের যে সোর্স এটা কিন্তু গ্রাউন্ড করা থাকে, এটা গ্রাউন্ডেড, আর ড্রেনটাকে হচ্ছে আমরা পজিটিভ ভোল্টেজ দিয়ে বাড়াচ্ছি আস্তে আস্তে। এখন এই সোর্স যে সাইড গেটের সাথে গেট থেকে আমার যে গ্রাউন্ড তারও যে ভোল্টেজের পার্থক্য, আর গেট থেকে যে সোর্স তারও ভোল্টেজ পার্থক্য সেম, কারণ সোর্সটাই হচ্ছে গ্রাউন্ড করা এই জন্য। এবার যত বেশি আমরা ড্রেন ভোল্টেজকে পজিটিভ ভোল্টেজ দেব, খেয়াল করেন গেটের সাথে ড্রেনের পার্থক্যটা কিন্তু তত কমতে থাকবে। অর্থাৎ ড্রেন ভোল্টেজটা বাড়াচ্ছি, তখন যদি গেট ভোল্টেজ থেকে ড্রেন ভোল্টেজটা বিয়োগ করি পার্থক্যটা কমতে থাকবে। তো পার্থক্যটা কমলে যেটা হয় সেটা হচ্ছে কি আস্তে আস্তে এই চ্যানেলটা তার যে ইউনিফর্ম একটা ছিল, ডেপথ ছিল, এটা ইউনিফর্ম না থেকে এটা আস্তে আস্তে ট্যাপার্ড হয়ে যাবে, মানে সরু হয়ে যাবে এদিকে। এই যে ড্রেন ভোল্টেজটা বেড়ে গেল মানে গেটের সাথে তার পার্থক্য কমে গেল, তাহলে কম পরিমাণ ইলেকট্রনকে সে এখন এখানে ধরে রাখতে পারবে। তাহলে এই যে এই ডান দিকেরটা যত ড্রেনের দিকে আগাচ্ছি তত ট্যাপার্ড হয়ে যাচ্ছে চ্যানেলটা। ট্যাপার্ড মানে কি চিকন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং ড্রেন ভোল্টেজটা বাড়াতে বাড়াতে এক সময় এমন একটা সময় আসবে যখন চ্যানেলটা একদম এই জায়গাটাতে ওই বিন্দুতে গিয়ে মিলিত হবে আর কি, মনে হবে যেন চ্যানেলটা ওখানে অফ হয়ে গেছে। সংজ্ঞায় না এটাই বলা হয়েছে যে ভিডিএসটা ইনক্রিজ করে করে আমরা যদি এমন একটা মানে পৌঁছায় যখন ড্রেন এন্ডে, মানে ড্রেনের যে
অংশটা এন্ড, সেই এন্ডে চ্যানেল ডেপথটা একদম প্রায় জিরোর কাছাকাছি চলে গেছে, তাহলে যেই ড্রেন ভোল্টেজের জন্য এটা ঘটলো সেইটাকে আমরা বলি পিঞ্চ অফ ভোল্টেজ, পিঞ্চ অফ ভোল্টেজ বলি। ওকে, অর্থাৎ পিঞ্চ অফ ভোল্টেজ কখন হবে জানেন? যখন এই গেট ভোল্টেজ আর ড্রেন ভোল্টেজের মধ্যে যে পার্থক্যটা, এটা জাস্ট কার সমান হবে? এটা জাস্ট হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের সমান হবে। অ্যাট পিঞ্চ অফ ভিজিএস মানে সোর্স থেকে গেটের যে ভোল্টেজ পার্থক্য বিয়োগ সোর্স থেকে ড্রেনের ভোল্টেজ। সোজা কথা, এক কথায় বললে গেট আর ড্রেনের মধ্যে যে ভোল্টেজের পার্থক্য, সেটা বেয়ারলি জাস্ট কি হলো? থ্রেশহোল্ড ভোল্টেজের সমান। মানে কোনো মতে এখানে চ্যানেল তৈরি হয়েছে, এক্সট্রা কোনো ডেপথ আর এখানে নাই। বা আমি যদি কোন ভিডিএস এর জন্য এই ঘটনা ঘটলো, অর্থাৎ পিঞ্চ অফটা ঘটলো, সেটাকে যদি এক সাইডে করে আনতে চাই, তাহলে ভিডিএসটাকে একদিকে নেন আর বাকি ভিজিএস মাইনাস ভিটি। তাহলে এই যে ভিডিএস এর যে মানটা, ভিডিএস ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটি, এই ভিডিএসটাকেই বলা হয় পিঞ্চ অফ voltage. Okay, after reaching at pinch off, the MOSFET is said to have entered the saturation region of operation. আচ্ছা, এইবার একটা মজার বিষয় বলি। বিজিটির যেমন বিভিন্ন ধরনের মানে বিজিটির যে বেস এমিটার আর কালেক্টর বেস জাংশন ছিল, কোনটাকে ফরওয়ার্ড বায়াস করলাম, কোনটাকে রিভার্স বায়াস করলাম, এর উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন রিজিয়ন ছিল, হ্যাঁ, ওয়ার্কিং রিজিয়ন। কিরকম? ওই যে অ্যাক্টিভ, হ্যাঁ, তারপরে হচ্ছে কাট অফ, স্যাচুরেশন। সেরকম মসফেটের যে ভোল্টেজগুলো অ্যাপ্লাই করি, হ্যাঁ, গেট ভোল্টেজ কিরকম দিচ্ছি, ড্রেন ভোল্টেজ কিরকম দিচ্ছি, এর উপর ডিপেন্ড করে মসফেটের 3টা রিজিয়ন অফ অপারেশন আছে। 3টা কি কি? কাট অফ, তারপরে ট্রায়োড বা লিনিয়ার, আর একটা হচ্ছে স্যাচুরেশন। কাট অফটা কি? নাম শুনেই বুঝতে পারতেছি নিশ্চয়ই কোনো কারেন্ট ফ্লো করবে না, এই জন্য এইরকম নামকরণটা। আসলেই তাই, যখন কোনো চ্যানেল প্রডিউসই করতে পারিনি আমরা, অর্থাৎ গেট ভোল্টেজটা থ্রেশহোল্ডের থেকেও কম। আবার একটু মনে করি আমরা, থ্রেশহোল্ড ভোল্টেজ মানেই হচ্ছে আমার একটা ভোল্টেজ দিতে হবে গেটে, মিনিমাম যেই ভোল্টেজটা দিলে চ্যানেল তৈরি হবে। এখন যদি সেই মিনিমাম রিকোয়ার্ড ভোল্টেজ আমি না দেই গেটে, অর্থাৎ ভিটির থেকে যদি গেট ভোল্টেজকে ছোট করি, তাহলে তো কোনো চ্যানেল তৈরি হবেই না। আর চ্যানেল তৈরি না হলে সোর্স আর ড্রেনের মধ্যে কোনো পথ তৈরি হয়নি যেখান দিয়ে এই কারেন্ট বা ক্যারিয়ার ফ্লো করতে পারবে, তার মানে কোনো কারেন্ট ফ্লো করার প্রশ্নই আসে না। তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে কাট অফ রিজিয়ন। এবার আসি, যদি চ্যানেল তৈরি করতে পারি, তাহলে সেখানে আমার ভিজিএস এ মিনিমাম ভিটি দিতেই হবে, অর্থাৎ ভিজিএস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভিটি, হ্যাঁ, দিলে তখন চ্যানেল তৈরি হবে। এবার চ্যানেল তৈরি হওয়ার পরে আমি ড্রেইনে কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, বেশি নাকি কম, মানে পিঞ্চ অফের থেকে ছোট নাকি পিঞ্চ অফের থেকে বড়, তার উপর ডিপেন্ড করবে হচ্ছে মসফেটটা কি ট্রায়োড রিজিয়নে থাকবে নাকি স্যাচুরেশন রিজিয়নে থাকবে। আমি আবারও বলি, কাট অফটা হচ্ছে আমি গেটে এত ছোট ভোল্টেজ দিলাম যে কোনো চ্যানেল তৈরিই হলো না, থ্রেশহোল্ডের চেয়ে কম দিলাম, তাহলে কোনো কারেন্ট নেই, কাট অফ। তাহলে কাট অফ থাকা অবস্থায় আর ফার্দার আমার ড্রেন ভোল্টেজ নিয়ে চিন্তা করে লাভই নেই, কারণ চ্যানেলই নেই ওখানে। কিন্তু আমি যখন গেট ভোল্টেজের সাহায্যে আমি চ্যানেল যখন তৈরি করে ফেললাম, অর্থাৎ গেটে মিনিমাম থ্রেশহোল্ড পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এরপরে আমি দুইটা কাজ করতে পারি। সেটা কি? একটা হচ্ছে ড্রেন টু সোর্স, মানে ড্রেইনে আমি পিঞ্চ অফ ভোল্টেজের থেকে কম ভোল্টেজ দিতে পারি, তখন সেটাকে বলা হয় লিনিয়ার রিজিয়ন বা ট্রায়োড রিজিয়ন। খেয়াল করেন, এখানে আমি কিন্তু এখানে শর্ত লিখে রাখছি পাশে, যে কোন রিজিয়নে কখন থাকবে সে। ভিডিএস ইজ লেস দেন ভিজিএস মাইনাস ভিটি, তাহলে এর থেকে কম পরিমাণ ভিডিএস অ্যাপ্লাই করলে তখনও পিঞ্চ অফে পৌঁছায়নি, তখন সেটাকে আমরা ট্রায়োড রিজিয়ন বলবো। আর যদি আমি ভিডিএসটাকে ভিজিএস মাইনাস ভিটির মিনিমাম সমান করি বা তার থেকে বড় করি, মানে পিঞ্চ অফ ভোল্টেজে পৌঁছে গেছি বা তার থেকে বড় ভোল্টেজ অ্যাপ্লাই করলাম ড্রেইনে, তাহলে কিন্তু স্যাচুরেশনে পৌঁছায় যাবে মসফেটটা। এখানে এই যে কন্ডিশনগুলো আমি ডেসক্রাইব করলাম, এই ছবি থেকে বুঝতে বা মনে রাখতে সুবিধা। খেয়াল করেন, এটা হচ্ছে মসফেটের ড্রেন কারেন্ট ভার্সেস ভিডিএস, আইডি ভার্সেস ভিডিএস কার্ভ। এটা হচ্ছে এনহান্সমেন্ট টাইপ মসফেট, এবং কোন মসফেট? এন মসফেট।
এবং আমরা এখানে কাট অফটা তো আঁকি নাই, এই জন্য লিখে দিচ্ছি যেটা এখানে কাট অফটা নেই, অর্থাৎ ভিজিএসটা ভিটির থেকে বড়, এই জন্যই কাট অফটা নেই, আছে কে ট্রায়োড আর স্যাচুরেশন। আচ্ছা কেমন হবে দেখতে? এই কারেন্টটা হবে মানে আইডি হচ্ছে ওয়াই এক্সিস আর ভিডিএস হচ্ছে এক্স এক্সিস। এটা দেখতে হবে এরকম। আচ্ছা ইনিশিয়ালি যখন এটা হচ্ছে আমার পিঞ্চ অফ পয়েন্ট, খেয়াল করেন মাঝখানে আমি একটা রিজিয়ন ভাগ করে রাখছি ডট ডট দিয়ে, এই যে এটা, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে ভিডিএস এর পিঞ্চ অফ পয়েন্ট। এই পয়েন্টটা আমি এখানে ভিডিএস সেট লিখে রাখছি, অর্থাৎ এই পয়েন্টের বামের অংশ ট্রায়োড আর ডানের অংশ স্যাচুরেশন রিজিয়ন। তার মানে এটা কাইন্ড অফ একটা বাউন্ডারি হিসেবে কাজ করছে বিটুইন দ্য ট্রায়োড রিজিয়ন এন্ড দ্য স্যাচুরেশন রিজিয়ন। এটা একটা বাউন্ডারি। বাউন্ডারিটা কি? আমরা এটাকে নাম দিলাম ভিডিএস সেট। হ্যাঁ, স্যাচুরেশন থেকে সেট আর কি। এটা কখন হবে বাউন্ডারিটা? যখন ভিডিএস এর মানটা ভিজিএস মাইনাস ভিটির সমান, এবং এটার থেকে যদি কম হয়, ছোট হলে, তখন সে ট্রায়োড রিজিয়নে থাকে, আর ভিডিএস এর মান এই পয়েন্টটা মানে ভিজিএস মাইনাস ভিটির থেকে বড় হলে সে স্যাচুরেশন রিজিয়নে চলে যাবে। তো ট্রায়োড বা যেটাকে আমরা লিনিয়ার বলতেছি, খেয়াল করেন যখন আমি ভিডিএসটা বাড়াচ্ছি তার সাথে কিন্তু কারেন্টটাও বেড়ে যাচ্ছে। এবং যদিও পারফেক্টলি এটা স্ট্রেট লাইনের মতো না, বাট অনেক সময় এটাকে একটা অ্যাপ্রক্সিমেশন করা হয় যে আমি ভিডিএস বাড়াচ্ছি কারেন্টটা বাড়তেছে, কাইন্ড অফ একটা স্ট্রেট লাইনের মতো। যদিও এখানে এসে একটুখানি কার্ভ আছে, বাট শুরুর দিকের অংশটা কিন্তু স্ট্রেট লাইনের মতো, সেখান থেকে লিনিয়ার নামকরণটা হয়েছে। বাট একটা পয়েন্টের পরে গিয়ে ভিডিএস বাড়ায়ও আর লাভ নেই। হ্যাঁ, ভিডিএসটা যতই বাড়াচ্ছি না কেন, একটা পয়েন্ট বলতে কি পিঞ্চ অফের পরে গিয়ে ভিডিএস বাড়াচ্ছি, বাট আইডির মানটা মোটামুটি একটা ফিক্সড বা স্যাচুরেটেড মানে পৌঁছে গেছে। তাহলে এটাকেই বলা হয় স্যাচুরেশন রিজিয়ন। এটাকেই বলা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। ওকে, তাহলে দেখেন যেখানে শর্তটুকু লিখে দিচ্ছেন ভিডিএস ইজ লেস দেন ভিজিএস মাইনাস ভিটি, মানে পিঞ্চ অফের থেকে ছোট, আর এই ডান দিকের অংশটা ভিডিএস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটি। এটা হচ্ছে স্যাচুরেশন। আচ্ছা এবার আসি আমরা হচ্ছে এই যে আঁকলাম না যে এই কার্ভটা, যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে আমাকে বা অ্যানালাইজ করতে হবে, তাহলে সম্পর্কটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা জেনে ফেলি। আমাদের প্রুফ দরকার নেই। হ্যাঁ, কিভাবে আসলো বা ডেরিভেশন বা প্রুফ সেটা দরকার নেই, আমরা শুধু সম্পর্কটা কি জানবো। এবং সম্পর্কটা কিন্তু ট্রায়াড রিজনের জন্য একরকম হবে, এই অংশের জন্য একরকম হবে, এবং স্যাচুরেশনের জন্য আরেক রকম হবে। তাহলে দুইটা ইকুয়েশন আমাদের জানতে হবে। আচ্ছা, ইকুয়েশনটা দেখার আগে কিছু টার্ম সম্পর্কে একটু পরিচিত হয়নি, যেহেতু ইকুয়েশনের মধ্যে টার্মগুলো ইন্ট্রোডিউস করতে হবে। আচ্ছা, সি অক্স এটা হচ্ছে গেট ক্যাপাসিটেন্স পার ইউনিট এরিয়া। এখানে আমি একটা কথা বলে রাখি, মসফেটের স্ট্রাকচারটাই এরকম, এই যে দেখেন মসফেটের না স্ট্রাকচারটাই এরকম যে এখানে কিছু ক্যাপাসিটিভ ইফেক্ট তৈরি হয়। অর্থাৎ এই যে গেটটা একটা মেটাল দিয়ে তৈরি, কন্ডাক্টিং একটা লেয়ার। হ্যাঁ, তার নিচে সিলিকন ডাইঅক্সাইডের একটা ইনসুলেটিং লেয়ার আছে, তার নিচে চ্যানেল থাকে, চ্যানেলটা আবার কন্ডাক্টিং, তাই না? তাহলে আপনারা যদি একটু ফিজিক্সের একটু থিম করেন, মানে রিকল করেন, প্যারালাল প্লেট ক্যাপাসিটর কি থাকে সেখানে হচ্ছে প্যারালালি দুটো প্লেট থাকে, একটা প্লেটে পজিটিভ চার্জ, একটা প্লেটে হচ্ছে নেগেটিভ চার্জ, আর মাঝখানে হচ্ছে ইনসুলেটিং লেয়ার থাকে। এখানে দেখেন, এখানে গেটে আমি যদি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, এখানে পজিটিভ চার্জ জমা হবে, এবং তার জন্য চ্যানেলে কিন্তু নেগেটিভ চার্জ এসে জমা হবে। দুইটা ভিন্ন প্যারালালি অবস্থিত প্লেটে কাইন্ড অফ ভিন্ন পোলারিটির চার্জ জমা হচ্ছে, এবং মাঝে ইনসুলেটিং লেয়ার হিসেবে সিলিকন ডাইঅক্সাইড আছে। তাহলে এখানে কিন্তু একটা ক্যাপাসিটিভ ইফেক্ট তৈরি হবে। তো সেই ক্যাপাসিটেন্সের যে মান আসবে প্রতি ইউনিট এরিয়াতে, গেট এরিয়াতে, সেটাকে আমরা সি অক্স নামে হচ্ছে এক্সপ্রেস করব। সি অক্স হচ্ছে গেট ক্যাপাসিটেন্স পার ইউনিট এরিয়া। আচ্ছা, এপসাইলন অক্সটা কি? পারমিটিভিটি অফ দ্য সিলিকন, আচ্ছা সিলিকন ডাইঅক্সাইড হবে এখানে। আচ্ছা, তাহলে এই যে এখানে সিলিকন ডাইঅক্সাইডের দুই পাশে যে একদিকে গেট আছে, একদিকে চ্যানেল আছে, ক্যাপাসিটিভ ইফেক্ট তৈরি হচ্ছে, যেখানে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি বলে চ্যানেল তৈরি হচ্ছে।
তো এখানে যে পারমিটিভিটি সেটা সিলিকন ডাইঅক্সাইডের, সেটা হচ্ছে এপসাইলন অক্স। আচ্ছা, টি অক্সটা হচ্ছে থিকনেস অফ দ্য অক্সাইড লেয়ার। থিকনেসটা কি? অক্সাইড লেয়ারের, অর্থাৎ এই যে আমার, আচ্ছা এই যে অক্সাইড লেয়ারটা, এটার যে থিকনেসটা, থিকনেস বলতে এই যে এখান থেকে এতটুকু, এটুকু, এটাকে আমরা বলতেছি অক্সাইড লেয়ারের থিকনেস। টি অক্স দিয়ে এটাকে প্রকাশ করব। এবার আমরা যদি পারমিটিভিটি জানি অক্সাইড লেয়ারের আর থিকনেস কতটুকু দেওয়া হলো সেটা জানি, তাহলে ইজিলি আমরা হচ্ছে গেট ক্যাপাসিটেন্স পার ইউনিট এরিয়াটা বের করতে পারবো। কিভাবে? পারমিটিভিটিকে অক্সাইড লেয়ারের থিকনেস দিয়ে ভাগ করে। আচ্ছা, তো আমরা যেহেতু সিলিকন দিয়ে কাজকর্ম করব, সিলিকনের জন্য আমরা মানটা একটু জেনে ফেলি, বইতে এটা দেওয়া আছে। তাহলে সিলিকন ডাইঅক্সাইডের রিলেটিভ পারমিটিভিটি 3.9, কার সাপেক্ষে? ভ্যাকুয়ামের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে ভ্যাকুয়ামের জন্য পারমিটিভিটি ছিল এত ফ্যারাড পার মিটার, তার সাথে গুণ করলাম হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের রিলেটিভ পারমিটিভিটি, করলে আলটিমেটলি এই মানটা আসে। অর্থাৎ সোজা কথা, সিলিকন ডাইঅক্সাইডের জন্য পারমিটিভিটি 3.45, 10⁻⁻11 ফ্যারাড পার মিটার। এটা একটু মনে রাখতে পারেন, বাট বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেমে দেওয়া থাকে না। আচ্ছা, এবার যেটা বলতেছিলাম যে আমি কারেন্টের ইকুয়েশনটা দেখাবো, কোনো প্রুফ দরকার নেই, জাস্ট ইকুয়েশনটা জানতে চাই। ইকুয়েশন হবে দুইটা, একটা হবে ট্রায়োড রিজিয়নের জন্য আর একটা হবে হচ্ছে স্যাচুরেশন রিজিয়নের জন্য। ট্রায়োড রিজিয়নের শর্তটা কি মনে আছে? তো প্রথমত চ্যানেল তৈরি করতে হবে, VGS ইজ গ্রেটার দেন থ্রেশহোল্ড ভোল্টেজ হবে। পাশাপাশি আমাকে মেইনটেইন যেটা করতে হবে সেটা হচ্ছে যে VDS ইজ লেস দেন VGS মাইনাস VT। এই জিনিসটাকে না আমি সবসময় প্রেফার করি এই ছবি থেকে মনে রাখার জন্য। আমার নিজেরও সুবিধা হয় ছবি থেকে চিন্তা করতে, আপনাদেরকেও বলবো সেটা, যে এই ছবিটা ID ভার্সেস VDS এর যে ছবি, এই পয়েন্টটাকে জাস্ট মনে রাখবেন। এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টে ড্রেন টু সোর্স ভোল্টেজের মান হচ্ছে VGS মাইনাস VT সমান। এর বামে হলে ট্রায়োড রিজিয়ন, মানে লেস দেন হবে, আর ডান দিকে হলে মানে যদি VDSটা গ্রেটার হয় তাহলে হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন হবে। এই যে, তাহলে এই হচ্ছে ইকুয়েশন। এটা আমাদের মনে রাখতে হবে যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা অ্যাপ্লাই করতে চাই। আইডি কি? আইডি হচ্ছে কারেন্ট, চ্যানেল কারেন্ট বা ড্রেন কারেন্ট বা সোর্স কারেন্ট, যাই বলেন এই কারেন্টটাই। অর্থাৎ যে কারেন্টটা সোর্স থেকে ফ্লো করা শুরু করে সেটা ড্রেন পর্যন্ত যায়, তাহলে ড্রেন কারেন্ট সোর্স কারেন্ট অথবা ড্রেন টু সোর্স কারেন্ট, যাই বলি একই জিনিস, ইকুয়ালস টু মিউ এন সি অক্স ডাব্লিউ বাই এল, ব্র্যাকেটের ভিতরে আবার আছে VGS মাইনাস VT, এইটুকের সাথে আবার VDSটা গুণ করা অবস্থায় আছে মাইনাস হাফ VDS স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে আইডি তো হচ্ছে আমার ড্রেন কারেন্ট বা চ্যানেলের মধ্যে যে কারেন্টটা ফ্লো করে সেটা। মিউ এনটা কি? মিউ এনটা হচ্ছে ইলেকট্রন মোবিলিটি। তাহলে এন মসফেট হলে মিউ এন আমরা ইউজ করব ইলেকট্রন মোবিলিটি, আর যদি পি মসফেট হয় তাহলে ইলেকট্রন মোবিলিটি ইউজ না করে তখন মিউ পি ইউজ করব, হোল মোবিলিটি। বাট এক্ষেত্রে আমরা আপাতত এন মসফেটটাই শিখি আগে, ইলেকট্রন মোবিলিটি মিউ এন। আচ্ছা, সি অক্সটা কি একটু আগে বললাম, গেট ক্যাপাসিটেন্স পার ইউনিট এরিয়া। কিভাবে বের করব? ওই যে পারমিটিভিটি অক্সাইড লেয়ারের ডিভাইডেড বাই টি অক্স, থিকনেস দিয়ে। আচ্ছা, ডাব্লিউটা কি? চ্যানেল উইথ, আর এলটা কি? চ্যানেল লেন্থ। এটা একটু বুঝতে হবে, চ্যানেল উইথটা কি আর চ্যানেল লেন্থটা কি। আচ্ছা, আমি আবার একটু বইতে ফেরত যাই, এখানে একটা 3D ভিউ ছিল তো। এই যে চ্যানেল লেন্থটা হচ্ছে এই সোর্স আর ড্রেইনের মধ্যে যেই ডিসটেন্সটা, এটা হচ্ছে চ্যানেল লেন্থ। এটা অর্থাৎ দ্য ডিসটেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড ড্রেন, যেটুকু চ্যানেল আমরা তৈরি করলাম ওটার লেন্থটাকে বলা হচ্ছে চ্যানেল। এই যে এখানে দেখেন ছোট্ট করে এল লেখা আছে। আর উইথটা কি হবে খেয়াল করেন, চ্যানেলেরই কিন্তু উইথ হবে হচ্ছে এই বরাবর কতটুকু সে বিস্তৃত, এই যে এইটা, এইটুকু হচ্ছে উইথ। এই যে এখানে দেখেন ছবিতে এঁকে দেওয়া আছে। এখন আপনাদের মনে আসতে পারে যে কেন এটাকে আমরা উইথ বলবো আর এটাকে লেন্থ বলবো, মানে আমি তো চাইলে এটাকেও লেন্থ বলতে পারতাম, এটাকেও উইথ বলতে পারতাম। সেটা হচ্ছে চ্যানেল লেন্থ যে ডিরেকশনে ধরা হবে, চ্যানেল লেন্থ
এই ডিরেকশনটা ঠিক করা হচ্ছে কোন দিকে ক্যারিয়ার ফ্লো করে তার উপরে। তো আমরা তো জানি যে ক্যারিয়ারটা এই দিকে ফ্লো করে, ক্যারিয়ার কিন্তু এইদিকে এই বরাবর ফ্লো করে না, ক্যারিয়ার ফ্লো করে হচ্ছে এই বরাবর। সেই জন্য চ্যানেলের লেন্থটাকেও ধরা হবে এই বরাবর, এবং কতটুকু ধরা হবে, সোর্স এবং ড্রেনের মধ্যে যে ডিস্টেন্স সেটুকু ধরা হবে। আর উইথটা হচ্ছে এই বরাবর। ওকে, তাহলে চলে এই উইথ এবং লেন্থ কিন্তু চলে আসছে আমার ইকুয়েশনে, W/L। আর ভিতরটুক তো বুঝতে পারছেন ভিজিএস কি, ভিজিএস হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ, ভিটি কি, ভিটি হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, ভিডিএস কি, ড্রেইন টু সোর্স ভোল্টেজ। আচ্ছা, এখানে আমি এই কোয়েশ্চেনটারই আর একটা ফর্ম দেখায় রাখি, যেহেতু বইতে ইন্ট্রোডিউস করা আছে এবং বিভিন্ন জায়গায় না অনেক সময় দেখবেন যে মিউ এন সি অক্সিটা আলাদা করে দেওয়া থাকে না, বরং কে এন প্রাইম বলে একটা প্যারামিটার দেওয়া থাকে, যেটাকে বলা হয় প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার, এবং এটা মিউ কে এন প্রাইম ইকুয়ালস টু মিউ এন সি অক্স, অর্থাৎ কিছু না, মিউ এন ইন্টু সি অক্স কে একটা অন্য নামকরণ করা হয়েছে কে এন প্রাইম। জেনে রাখা ভালো, কারণ যেহেতু অনেক ক্ষেত্রে অনেক বইতে ওভাবেও প্রকাশ করা হয়, তখন যেন কনফিউশন না হয়, জেনে রাখেন জাস্ট। বা দুইটা জেনে রাখলে সুবিধা কি, কোশ্চেনে যেটার মান দেওয়া থাকবে, মিউ এন এর মান সি অক্স এর মান দেওয়া থাকলে আলাদা করে সেটা ইউজ করবো, আর না দেওয়া থাকলে কে এন প্রাইম থাকলে সেটাই আমি সরাসরি ইউজ করবো। আচ্ছা, কে এন প্রাইমের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার, একটু জেনে রাখবেন। আচ্ছা, এখন আসি স্যাচুরেশন রিজিয়নে কিরকম হবে ইকুয়েশন। তাহলে আবারও বলি যে কি ছিল কন্ডিশনটা, স্যাচুরেশন রিজিয়নে ভিডিএস ইকুয়ালস টু অর গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি। ড্রেন টু সোর্স ভোল্টেজকে গেট টু সোর্স ভোল্টেজ থেকে থ্রেশহোল্ড বিয়োগ করলে যে মানটা পাওয়া যায় তার অন্ততপক্ষে সমান হতে হবে অথবা বড় হতে হবে যদি আমরা স্যাচুরেশন রিজিয়নে অপারেশনটা চাই। এবং এই রিজিয়নে আমরা এটা জেনে রাখবো, মানে এটা মনে রাখতে হবে। কারেন্টের ইকুয়েশনটা কি, সে একই, ড্রেন কারেন্ট কিন্তু ইকুয়ালস টু এখানটা হাফ চলে আসছে, যেটা ছিল না আগে, হাফ মিউ এন সি অক্স W/L ব্র্যাকেটের ভিতরে ভিজিএস মাইনাস ভিটি স্কয়ার। আবার এখানেও কিন্তু মিউ এন সি অক্স এর পরিবর্তে যদি ওই যে প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটারকে ইনসার্ট করেন কে এন প্রাইম, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। মোট কথা এই কোয়েশ্চনটা জেনে রাখেন, আর আরেকটা জিনিস জেনে রাখেন, কে এন প্রাইম সমান মিউ এন সি অক্স, তাহলেই আপনারা নিজেরাই লিখতে পারবেন। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, ইকুয়েশন যদিও দুইটা মনে হচ্ছে, বাট একটা থেকে কিন্তু আরেকটা আসছে। কিভাবে বলবো, আমি একটু ছোট্ট করে দেখাই, এখানে প্রমাণ দরকার নেই, জাস্ট একটু জানানোর জন্য। সেটা কি, এই যে আমার আইডি ভার্সেস ভিডিএস যে গ্রাফটা ছিল, এই গ্রাফের একটা বাউন্ডারি ছিল, মানে কোন অংশটুকু ট্রায়োড আর কোন অংশটুকু হচ্ছে স্যাচুরেশন, এর মধ্যে বাউন্ডারিটা ঠিক হচ্ছিল এই পয়েন্টটাতে। অর্থাৎ ড্রেন টু সোর্স ভোল্টেজ যদি ভিজিএস মাইনাস ভিটির সমান হয়, তাহলে আমরা বাউন্ডারিতে পৌঁছাবো বিটুইন দ্য ট্রায়োড এন্ড স্যাচুরেশন। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, ব্যাক করি যেখানে ছিল। তাহলে আমরা যেহেতু জানি যে বিটুইন দ্য ট্রায়োড অ্যান্ড স্যাচুরেশন বাউন্ডারিটা সেট হবে হচ্ছে ভিডিএস সমান ভিজিএস মাইনাস ভিটি দিয়ে,
তাহলে আমি যদি ওই ট্রায়োড রিজিয়নের জন্য যে ইকুয়েশনটা মানে আমরা জানি ওইখানে আমি হচ্ছে বাউন্ডারি কন্ডিশনটা বসাবো, অর্থাৎ ভিডিএস এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে ভিজিএস। এই যে দেখেন আমি এখানে লিখে দিছি, এটা হচ্ছে আমার ট্রায়োড রিজিয়নের যে ইকুয়েশন সেটা। সাবস্টিটিউটিং ভিডিএস ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটি ফর স্যাচুরেশন রিজিয়ন। ওইখানে ভিডিএস এর পরিবর্তে এখানে একবার বসাবো ভিজিএস মাইনাস ভিটি, আর একবার এখানে বসাবো। এই যে বসানোর পরে একটু জাস্ট যোগ বিয়োগ করলেই দেখবেন যে এখান থেকে এটা চলে আসে। তার মানে ওই ট্রায়োড রিজিয়নের ইকুয়েশন থেকেই ভিডিএস ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটি বসালে আমার এই ইকুয়েশনটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা হচ্ছে একটা বইয়ের এক্সাম্পল করব 4.1। হ্যাঁ, আমি একটু পড়ি কোশ্চেনটা। কনসিডার এ প্রসেস টেকনোলজি ফর হুইচ এল মিন, অর্থাৎ যে চ্যানেল রিজিয়ন তার মিনিমাম দৈর্ঘ্যটা আর কি দেওয়া আছে, হ্যাঁ লেংথ 0.4 মাইক্রোমিটার, টি অক্স দেওয়া আছে 8 ন্যানোমিটার, মিউ এন দেওয়া আছে 450 সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট সেকেন্ড, এন্ড ভিটি হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ 0.7 ভোল্ট। আচ্ছা এখানে তিনটা জিনিস চাওয়া হয়েছে, এ বি এবং সি। আমরা ওয়ান বাই ওয়ান আসি। প্রথমে এতে কি চাইছে, ফাইন্ড সি অক্স এন্ড কে এন প্রাইম। তাহলে সি অক্সটা কি ছিল, সি অক্সটা ছিল ওই যে আমি এখানে দেখাই, এই যে সি অক্সটা ছিল হচ্ছে আমার পারমিটিভিটি অফ অক্সাইড লেয়ার ডিভাইডেড বাই থিকনেস অফ অক্সাইড লেয়ার। তাহলে এই পারমিটিভিটির মানটাও কোশ্চেনে দেওয়া, টি অক্সটাও কোশ্চেনে দেওয়া। আচ্ছা পারমিটিভিটি অ্যাকচুয়ালি এখানে দেওয়া নেই, তার মানে ওই যে একটু মনে রাখতে হবে যে সিলিকন, যেহেতু মসফেটের ক্ষেত্রে আমরা সিলিকন ডাইঅক্সাইডটাই ইউজ করব, ওইটার মানটা খালি একটু মনে রাখবেন যে সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে পারমিটিভিটি 3.45 × 10⁻11, আর টি অক্সটা কোশ্চেনে দেওয়া আছে 8 ন্যানোমিটার। ন্যানোটাকে আমি চেঞ্জ করলে 10⁻9 হবে। আচ্ছা তাহলে এটা পেলাম 4.34 10⁻³ ফ্যারাড পার মিটার স্কয়ার আসলো। খেয়াল করেন একটু ইউনিটটা কেন এরকম আসলো, কারণ ক্যাপাসিটেন্স, তো ক্যাপাসিটেন্সের ভ্যালু মানে ইউনিট হচ্ছে ফ্যারাড, কিন্তু সি অক্সটা কিন্তু শুধু ক্যাপাসিটেন্স না, পার ইউনিট গেট এরিয়া। তাহলে পার ইউনিট এরিয়ার জন্য আমাকে ভাগ করতে হবে এরিয়ার দিয়ে, ইউনিট দিয়ে, তাহলে মিটার স্কয়ার দিয়ে এই জন্য ভাগ করা হয়েছে। এইটুকুই আমরা রেখে দেবো, হ্যাঁ ফার্দার দরকার নেই। বাট বইতে না আবার চেঞ্জ করছে ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার স্কয়ার, এটা কোনো দরকার নেই, ভুল করবো আমি এটা করতে, কারণ তাহলে ফ্যারাডকে এবার হচ্ছে ফেমটোতে নিতে হবে, মিটারকে মাইক্রোতে নিতে হবে, দরকার নেই কোনো, আমরা এই পর্যন্ত রেখে দিলেই চলবে। আচ্ছা এরপরে দেখেন এই যে কে এন প্রাইম বের করতে বলছে মিউ এন সি অক্স। তাহলে মিউ এন এর মানটা 450 সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট সেকেন্ড দেওয়া ছিল, আর সি অক্সটা হচ্ছে আমরা এই যে বের করছি এখান থেকে। এখন এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে এদিকে সবকিছু এসআই ইউনিট, বাট এখানে কিন্তু সেন্টিমিটার স্কয়ার দেওয়া। তা আমি এভাবে রেখে দিলে আমার যে অ্যান্সারটা আসবে সেটার ইউনিটটা ভুল আসবে, এই জন্য এখানে সেন্টিমিটার স্কয়ারটাকে আমরা অবশ্যই কি করব, মিটার স্কয়ারে নিয়ে যাব। এই জন্য আমি এখানে 0.01 সেন্টিমিটার সমান 0.01 মিটার, সেটাকে স্কয়ার করে এখানে চেঞ্জটা করছি আর কি। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সারটা। আমরা এতটুকু রেখে দেবো, এখানে আর এটাকে মাইক্রোতে কনভার্ট করার দরকার নেই, বাট করলে করতে পারেন 10⁻6 যেহেতু আছে। আচ্ছা এবার পার্ট বি তে আসেন। ফর এ মসফেট উইথ W/L equals to 8 micrometer by 0.8 micrometer। খেয়াল করেন W/L, তার মানে উপরের মানটা হচ্ছে, প্রথম মানটা হচ্ছে W এর মান এটা, আর L এর মানটা হচ্ছে 0.8 মাইক্রোমিটার এটা। W/L টাই সরাসরি দিয়ে দেওয়া আছে। Calculate the values of VGS and VDS mean needed to operate the transistor in the saturation region with a DC current ID সমান 100 মাইক্রোঅ্যাম্পিয়ার। আচ্ছা আমরা যখন মসফেটের প্রবলেম সলভ করি, যেহেতু আমরা দুইটা ইকুয়েশন জানি, একটা অ্যাপ্লিকেবল ফর ট্রায়োড আর একটা অ্যাপ্লিকেবল ফর স্যাচুরেশন, তাহলে আমি যখন হিসাব করবো আমাকে কিন্তু বুঝতে হবে যে আমরা কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, কারণ যেই রিজিয়নে আছে সেটার ইকুয়েশনটাই অ্যাপ্লাই করা উচিত, না হলে ভুল হবে। তাহলে এখানে কিন্তু সুন্দর করে ওরা বলেই দিছে যে স্যাচুরেশন রিজিয়নে যাচ্ছে, তাহলে আমার জন্য আর
মানে ব্যাপারটা মানে ঝামেলার নাই। আমি জানি যে ওরা চাচ্ছে স্যাচুরেশনে, তাহলে আমি স্যাচুরেশন রিজিয়নের যে ইকুয়েশন সেটাই আমি অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা তাহলে স্যাচুরেশন রিজিয়নের জন্য যেই ইকুয়েশনটা দেখে আসছি আমরা, এই যে এটা অ্যাপ্লাই করব। আর কি বলছে যে ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ ভিজিএস এর ভ্যালু বের করতে হবে এবং ভিডিএস মিন এর ভ্যালু বের করতে হবে, যাতে করে মসফেটটা স্যাচুরেশন রিজিয়নে এই কারেন্ট নিয়ে চলতে পারে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার। আচ্ছা আমরা আগে ইকুয়েশনটা লিখি। ফর স্যাচুরেশন রিজিয়ন আমরা জানি আইডি সমান হাফ মিউ এন সি এফ ডব্লিউ বাই এন ভিজিএস মাইনাস ভিটি স্কয়ার, অথবা কে এন প্রাইম যেটাই মনে করেন। হ্যাঁ, আমরা মিউ এন সি এর মানও বসাতে পারি, বা কে এন প্রাইমটা তো বের করে রাখছি ওটা দিয়েও বসাতে পারি, যার যেটা চয়েস করেন। আচ্ছা, এবার মান বসানোর ক্ষেত্রে একটু কেয়ারফুল, যেহেতু এসআই ইউনিটে কনভার্সনের ব্যাপার আছে। এখানে কারেন্টের মান ছিল 100 মাইক্রোঅ্যাম্পিয়ার ইকুয়ালস টু হাফ, কে এন প্রাইমটা আমরা বের করছিলাম 194 মাইক্রোঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার। ডাব্লিউ বাই এলটা কোশ্চেনের ভিতরেই দেওয়া আছে হচ্ছে 8 মাইক্রোঅ্যাম্পিয়ার বাই 0.8 মাইক্রোঅ্যাম্পিয়ার। আর এখানে আমরা ভিটির মানকে দেওয়া ছিল, হ্যাঁ ভিটির মানটা দেওয়া আছে, কিন্তু ভিজিএসটা দেওয়া নেই এবং ভিজিএসটাই বের করার কথা। তাহলে এখানে আননোন কিন্তু এটাকেই সলভ করে বের করে আনতে হবে। তাহলে খেয়াল করেন আমি আর এই মাইক্রো অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে নেইনি কেন, কারণ এখানেও একটা মাইক্রো অ্যাম্পিয়ার আছে, এখানেও একটা মাইক্রো অ্যাম্পিয়ার আছে, এই জন্য। বাট আপনারা চাইলে দুই দিকেই মাইক্রো অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা হবে না। আর এখানেও দেখেন উপরেও মাইক্রোমিটার, নিচেও মাইক্রোমিটার, এটাকেও উপর নিচে দুটাকেই মিটারে কনভার্ট করতে পারেন, বাট কোনো আলটিমেটলি লাভ নাই, কারণ মাইক্রোমিটার কাটাকাটি যাচ্ছে। সুতরাং এখানেও এটা ঝামেলা করবে না। তাহলে এখান থেকে আমি যদি একটু হিসাব করি, তাহলে ভিজিএস মাইনাস ভিটি স্কয়ার এই মানটা আসে হচ্ছে এরকম 0.1031। তাহলে এটাকে আমি স্কয়ার রুট করলাম, স্কয়ার রুট করলে এত আসে। হ্যাঁ, এবং এন মসফেটের ক্ষেত্রে ভিজিএস মাইনাস ভিটির মানটা কিন্তু পজিটিভ আসবে, যেন স্কয়ার রুট করে আমি নেগেটিভ মানটা কিন্তু ইচ্ছা করেই নেইনি, যেহেতু জানি ভিজিএস মাইনাস ভিটি ফর এন মসফেট পজিটিভ আসার কথা। এবার ভিজিএসটা বের করে ফেলি, সাইড চেঞ্জ করলে ভিটি যোগ হয়ে যাবে ওই পাশে। ভিটির মানটা কোশ্চেনে দেওয়া ছিল 0.7, এটা যোগ করলে ভিজিএসটা আসবে হচ্ছে 1.02 ভোল্ট, যা আসছে তাই। এবং পাশাপাশি আরেকটা জিনিস ওখানে চাওয়া হয়েছিল, কোথায়, আচ্ছা বলছিল যে স্যাচুরেশন রিজিয়নে অপারেট করার জন্য মিনিমাম ভিডিএস মিন কত। আচ্ছা, ভিডিএস এর মিনিমাম ভ্যালু কেন চাওয়া হয়েছে আমি একটু এক্সপ্লেন করি। কারণ ভিডিএস কিন্তু আমি এই বাউন্ডারি থেকে শুরু করে ডান দিকে যতই বাড়াই না কেন সে তো স্যাচুরেশনেই আছে, কিন্তু মিনিমাম মান মানে হচ্ছে এই বাউন্ডারির মানটাই চাইছে। তাহলে ভিডিএস স্যাট যেটা, অর্থাৎ ভিডিএস যে মানের জন্য জাস্ট স্যাচুরেশন ভ্যালুটা শুরু হলো, পিঞ্চ অফ ভোল্টেজ যেটা ভিজিএস মাইনাস ভিটি, ওটাই কিন্তু আসলে চাওয়া হয়েছে এখানে ছবি থেকে যেটা বুঝলাম। তাহলে আমি এখানে ভিডিএস মিন লিখবো ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটি। ওকে, তাহলে ভিজিএস তো বের করলাম এখান থেকে, ভিটিটা বিয়োগ করলে 0.32 ভোল্ট, যা আসছে তাই। আচ্ছা, সি তে আসেন। ফর দ্য ডিভাইস ইন বি, মানে যেই মসফেট নিয়ে কাজ করছি সেই মসফেটের কথাই বলছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ ভিজিএস রিকোয়ার্ড টু কজ দ্য ডিভাইস টু অপারেট অ্যাজ এ 100 ওহম রেজিস্টর ফর ভেরি স্মল ভিডিএস। তাহলে বলতেছে যে এই মসফেটটা যদি একটা লিনিয়ার রেজিস্টরের মতো কাজ করে, যেটার মান 100 ওহম, হ্যাঁ, তাইলে তুমি ভিজিএস এর ভ্যালুটা বের করো। আচ্ছা, একটা কথা বলে নেই, যদি রেজিস্টরের মতো কাজ করতে হয় মসফেটকে, তাহলে তাকে অবশ্যই লিনিয়ার পার্টেই থাকতে হবে। কেন? কারণ স্যাচুরেট হয়ে গেলে কিন্তু সেটা ওহমস লকে মানে ফুলফিল করবে না। ওহমস লকে ফুলফিল করবে হচ্ছে লিনিয়ার রিজিয়নে। তাহলে রেজিস্টর মাত্রই যেহেতু ওহমস লকে ফুলফিল করার কথা, সুতরাং ভিডিএস এর মান খুবই ছোট। দেখেন বলেও কিন্তু ভিডিএস এর মানটা খুব ছোট হতে হবে, তাহলে অবশ্যই বুঝতে পারতেছি যে সেটা আছে হচ্ছে লিনিয়ার রিজিয়নে, অর্থাৎ মসফেট লিনিয়ার রিজিয়নে রেজিস্টরের মতো কাজ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমার অবশ্যই ইকুয়েশন ইউজ করতে হবে হলো ট্রায়োড রিজিয়নের। তাহলে ফর দ্য মসফেট ইন দ্য ট্রায়োড রিজিয়ন উইথ ভিডিএস ভেরি স্মল, কি হবে, আইডি ইকুয়ালস টু মিউ1 সি অফ ডব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি ইনটু ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কয়ার। অর্থাৎ সোজা কথা আমি ট্রায়োড রিজিয়নের ইকুয়েশনটাকে এখানে লিখলাম, ওইটারই আরেকটা ফর্মে যে কে এন প্লাস দিয়ে লিখছি।
এবার ভিডিএস যেহেতু খুবই স্মল, ট্রায়াড রিজিয়ন, তো এই ভিডিএস এর মানটা না খুবই স্মল হয়, মানে পয়েন্টের চেয়েও কম, একের থেকে তো কম, মানে পয়েন্ট সামথিং। তো পয়েন্ট সামথিং কে যখন আবার স্কোয়ার করা হয়, দেখেন আমার যখন স্কোয়ার করা হয় ওইটা আরো ছোট হয়ে যায়, মানে একটা ভ্যালু যখন একের থেকে বড় হয় ওটাকে স্কোয়ার করলে ভ্যালুটা বাড়ে, বাট একটা ভ্যালু যখন একের থেকে ছোট হয় ওটাকে স্কোয়ার করলে ওইটা আরো কমে যায়। হ্যাঁ, তাহলে তখন তখন আমি ভিডিএসটাকে নেগলেক্ট করব। নেগলেক্ট করলে কি থাকে, আইডি সমান kn প্রাইম w/l vgs - vt ইনটু ভিডিএস। এটাকে নেগলেক্ট করব না, কারণ এটা তো হচ্ছে স্কয়ার নাই, শুধুমাত্র ভিডিএস। এটাকে নেগলেক্ট করব না, নেগলেক্ট করব হচ্ছে এটাকে স্কয়ার আলা যেটা। এখন আমি একটু ওহমস ল যদি চিন্তা করি, তাহলে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ম্যাম হ্যাঁ ম্যাম আমার ফোনটা বন্ধ হয়ে যাবে, রোলটা কি নেওয়া যায়? রোলটা একটু বলে রাখেন কাউকে, মনে রাখলে সে বলে দিলেই হবে। ঠিক আছে ম্যাম। ওকে, তাহলে হচ্ছে ওহমস ল অনুসারে আমরা জানি যে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে আমাকে যেহেতু বলা হয়েছে যে মসফেটটাকে চিন্তা করা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে 1000 ওহমের, তাহলে আমার ভিডিএস বাই আইডি বের করতে হবে ফর স্মল ভিডিএস। এই ইকুয়েশনটাকে সলভ করে সামহাউ ভিডিএস বাই আইডি যদি নিয়ে আসি, ভিডিএস এর নিচে আইডি ভাগ হয়ে যাবে আর বাকি অংশটুকুকে অন্য সাইডে নিয়ে যাব, তাহলে আমরা এই যে আরডিএস লিখতে পারবো, আরডিএস সমান ভিডিএস বাই আইডি ফর স্মল ভিডিএস। তাহলে সাইড চেঞ্জ করলে এরকম দাঁড়ায় বিষয়টা 1/kn প্রাইম w/l vgs - vt। এবার এখানে মান বসায় ফেলেন, শুধুমাত্র ভিজিএস এর মানটা জানি না যেটা বের করতে বলা হয়েছে কোশ্চেনে, আর বাকি আরডিএস টা বলেই দিছে যে 1000 ওহম দরকার, kn প্রাইম এগুলো সব মান দেওয়া আছে, ভিটি এর মান দেওয়া আছে, এখানে জাস্ট সলভ করলে আসবে হচ্ছে 1.22 ওকে। তাহলে এই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমটা। এটা একটু বাসায় একটু কেয়ারফুলি, বই তো সুন্দর করে দেওয়া আছে, যদি বইটা পড়তে চান পড়েন, বা এখানে যেভাবে বললাম একটু বুঝে বুঝে নিজেরা সলভটা করেন, যেন পরের ক্লাসে আমরা যেহেতু আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। হ্যাঁ, আজকে আর ফার্দার আগালাম না, যদি শেষ করবো ভাবছিলাম এটুকু। ঠিক আছে, সমস্যা নেই, এখান থেকে কন্টিনিউ করবো। কোনো কোশ্চেন আছে কারণ? আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে, আমি স্যাটারডে ক্লাসটা আসলে নিতে পারিনি যেহেতু অফিসিয়াল একটু কাজ ছিল, ওই ক্লাসটা আমি হচ্ছে আপনাদের পরশুদিন নেব, থার্সডে, যেহেতু থার্সডে কোনো রুটিন ক্লাস নাই, আমি 11টা থেকে নেব।